ওইখান থেকে মোটামুটি বেশ কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি এবং মোটামুটি ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল মোটামুটি ভাবে চলে আসছে। এখনো লার্নিং এর মধ্যে আছে। গুগল অ্যাড এর মনে হয় শেষ নাই ভাই। আমি যতটুকু এই ৬-৭ মাসে চেষ্টা করলাম। আমার আমার ক্ষেত্রে খুব সহজ হচ্ছে মানে হইছে সেটা হচ্ছে যে আমি আমার এক্সিস্টিং ক্লায়েন্ট গুলোকে আমি কনভার্ট করতে পারছি। ভাই এতে তো চার্জ যদি অনেক বেশি মনে সেলস হয়। হ্যাঁ? প্লাস ভাই ওই গুগল এডস প্লাস ট্র্যাকিং এর কাজগুলো করলে মনে হয় যে চার্জ গুলো আরো বেশি হয় না, কষ্ট আরো বেশি হয়। হ্যাঁ, ওটা একে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কমিউনিকেশনের স্কিল এইটার উপরে আপনার সার্ভিস চার্জ ডিপেন্ড করে। আপনি যত বেশি আপনার নলেজ থাকবে তত গভীরে আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন। ভাই তখন লাস্ট আপনি হাইলি চার্জ করতে পারেন। তবে আবার ফেসবুক কনভার্সনের কাজ পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই। আর গুগল নিয়ে কিছু কাজ করতেছি আলহামদুলিল্লাহ খারাপ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইনেই ভাই রাখছে। একটা আপনার কোয়েশ্চেন ব্যাপারে আর কি। মাঝখানে খবর নিছিলাম ভাই ভাই আমাদের ভাই জুয়েল ভাইয়ের কাছে। একটা জুয়েল ভাই বলে কোয়েশ্চেন। যে ভাই তখন গুগল অ্যাডসে কনভার্ট করতেছে, এই জন্য ভাই এখন মানে সবকিছু থেকে একটু দূরে। তবে আমি আমি অ্যাক্টিভ আছি। আমি প্রত্যেকটা গ্রুপের মেসেজ দেখি। আমাদের স্টুডেন্টের মাঝে লাগালাগি দেখি। ঠিক আছে? মানে এই লাগালাগি। তর্ক বিতর্ক। তারপরে হচ্ছে যে কম্পিটিশন দেখি। তারপরে হচ্ছে যে আপনারা যে পোস্ট দেন গ্রুপে ম্যাক্সিমাম টাইম মডারেটর হিসেবে আমি অ্যাকসেপ্ট করি। সবাই এটা আমি দেখি। কিন্তু আমি নীরব। তো ভাই এটা তাহলে কাহিনী না? হ্যাঁ, চুপচাপ কিন্তু হচ্ছে কি ভাই চুপচাপ রিমন নোটিস ভাইয়ের কি করেন। কাহিনী? রিমন ভাইয়ের তো দেখা যায় না। রিমন ভাইও সাইলেন্ট কিলার, সেও টপ রেটেড কাজ ভাই করতেছে। আপনাকে তো মানে ভাই সাইলেন্ট কিলার স্পেস ভাই। স্পেস ছেড়ে দিতে হবে না। তার মানে এই না যে আমি বাকশাল কায়েম করব। তাই না? সেটা হচ্ছে যে স্কিল আপার প্ল্যাটফর্ম সবার। স্কিল আপারকে ইউজ করে আপনি অনেক বড় হন। এটা তো আমরা চাই। আমি চাই যে বাপ্পি $1.5 লাখ আমার $1 লাখ এটা কোনো বাজেট না। আপনি $500 $5,000 $5 কোটি ইনকাম করবেন এটাতে আমি খুশি। আমার তো ভাই এখানে হিংসার কিছু নাই। আপনার রেজেকে যা বরাদ্দ হবে তাই পাবেন। আমার যা আমি তাই পাবেন। ভাই আপনার এই কথাটা আমার খুব পরিশ্রম ভালো আপনি লাগে। করে যান। এই রিজিকের হ্যাঁ, আপনি কথাটা করেন না ভাই, পরিশ্রম করে যান। খুব ভালো লাগে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কারো সাথে হচ্ছে যে ইয়ে করব না আরকি। আমরা নিজেদের মধ্যে দেখেন এখানে আমাদের কারো সাথে কোনো জমা জমি টাকা পয়সা বাপ দাদা রক্তের সম্পর্ক ফুফু খালাতো ভাই বোনের জন্য কারোর সাথে কারো সম্পর্ক কিন্তু নাই। একটা সম্পর্ক আমাদের অনলাইনের সম্পর্ক। এখান থেকে ক্লিক করব, জুম ভাই শেষ, আমাদের কমিউনিকেশন শেষ, তাই না? ভাই ওই ফেমার তো দিয়ে আমরা কইরা যাইতাছি ভাই। হ্যাঁ, তবে আমরা এমন কোনো আচরণ কারো সাথে করব না বা কেউ করলেও সেটাকে হচ্ছে যে আমরা নেগেটিভ ভাবে নিব না। তাকে ভালোভাবে আমরা বলবো। যাতে করে আমাদের সবার মাঝে সুসম্পর্কটা থাকে। ঠিক একদম আছে? ভাই। এলাই কখন ভাই। কে দুনিয়া থেকে চলে যাব বলার কোনো অপেক্ষা নাই। যেকোনো সময় আজরাইল চলে আসবে। ১ টা সেকেন্ড টাইম দিবেন। মানে আপনি চলে যাওয়ার পরে আপনার প্রতি যেন আমার কোনো ক্ষোভ, দুঃখ না থাকে যে হ্যাঁ, এত বেয়াদব ছিল ছেলেটা। আহ! মরে গেছে ভালো হয়েছে। দুনিয়ার সুদজ্ঞান নেটাটা চলি গ্রামের ভাষায় যেটা কয়। ভাই যাতে ভাই একেবারে আফসোস করে আহা! লোক এই ভাইটা ছিল অনেক ভালো আমাদেরকে হেল্প করতো। বাহ! আল্লাহ তার ভালো করুক। এইটাই হচ্ছে যে আপনার জীবনের সবথেকে পাওয়া। আর হচ্ছে যে আপনাদেরকে আমি সবসময় আগেও বলছি এখন আর নতুন করে আমি বলি না কারণ আমি এখন নিজেই এই গ্রুপে হচ্ছে যে অ্যাক্টিভ না। তবে আমার সবার প্রিয় স্যার, আমার লাভিং গুরু যার হাত ধরেই আমার স্কিল আপারের মাধ্যমেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর আর্নিং শুরু। উনার সাথে আমার সবসময় কথা হয়, যোগাযোগ হয়, পরামর্শ হয়। সব মানে আমাকে যেরকম ভাবে পরামর্শ দেয় আপনাদেরকে ঠিক একইভাবেই ভাই আমরার হয় না পরামর্শ ভাই। দেয়। ওই ভাই ভাই আমরার যে হয় না। যেভাবে নিতে পারেন আরকি। এলাহি ভাই আপনি কি স্যারের জীবনের ১ম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? মানে আপনার হ্যাঁ, আগেই হ্যাঁ, শুরু? ফেসবুকের ১ম মেসেজ শোনেন এখন যে আপনারা স্কিল আপার এই ফর ডিজিটাল স্কিলস এর যে পেজে যে গ্রুপের আপনারা মেম্বার, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ।
আমি হচ্ছে ৭৫তম মেম্বার। মানে ওহ! ওই মানে ৭৭,০০০-এর 9 ৭৫ থেকে নাম্বার আপনি? 9 হ্যাঁ। থেকে আশপাশে। মানে এই পেজটা যখন তৈরি হয় তখন তো শামীম স্যার হচ্ছে যে আমাদেরকে কয়জন ১৯ জন, ২০ জন, ৩০ জন নিয়ে একটা কোর্স ফেসবুকে শুরু করছিল। জীবনের ভাই শেষ এখন চিকিৎসা। ভাই এখন ৭৭,০০০ আছে। তার মানে আপনি 75 নাম্বার। যখন অনলি ৭৫ আমি ৭৪ দেখি ফলো দিছি মানে লাইক দিছি। তাহলে আমি ৭৫, তাই হুম, না? হুম। সেইখান থেকে আজকের দিন পর্যন্ত স্কিল আপারের এই ৭৫,০০০ মেম্বারের সাথে কারোর সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই। এবং খুব স্কিল সুন্দর। আপারে আমার আমার প্রিয় স্যার যে ৭৫,০০০ ছেলেপেলেকে লাইভে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যারাই যেভাবে তাদের স্টুডেন্ট হয়েছে না মানে তার বস স্টুডেন্ট হয়েছে বস আরো বেশি। ওই প্রায় ৯০,০০০। প্রায় এবং ৯০,০০০। স্যারও ভাইয়া কখনো শুনুন, বলতে ভাইয়ের কথা পারবে না রিপিট করি। ভাইকে কথা বলা যে সুযোগ দেন, এরপর এই আমরা বলি করে, ঠিক আছে? এই ভাইয়া উত্তরবঙ্গের বলেন। এই কুড়িগ্রামের এই মধ্যবিত্ত হতদরিদ্র ফ্যামিলির ছেলেটা আচার আচরণ ব্যবহার খারাপ। তা আমাদের মাঝে অনেকে হয় না যে মনে করেন যে আমাদের টার্গেট ছিল যে আমি ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং শুরু করেই কিছু টাকা পয়সা ইনকাম হয়ে যায়। কিছু অর্ডার পায়। তার বাইকের গিয়ারে পেছনে যে কত মানুষ কালো ধোঁয়ায় অজ্ঞান হয়ে মরে যাইতেছে এটা দেখার তার কোনো সময় নেই। ১০০%। হ্যাঁ, টাকার গরমে ময় মুরুব্বিকে আসলে মান্যগণ্য। টাকার গরমে মেন্টর, স্যার তাকেও ভুলে যায়। তাই না? বাস্তব বস একবারে। এরকম এরকম তিক্ত অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি এগুলোর একটা সীমাবদ্ধতা থাকা দরকার। আমি দেখি অনেকেই মানে ২০১৯-২০ সাল থেকে আমি আছি তো অনলাইনেই তো আমাদের কেরিয়ার। অনলাইনেই তো আমাদের কথোপকথন হয়, অনলাইনে আমাদের সুনাম, অনলাইনে আমার বদনাম। অনলাইনের কেরিয়ারটা তৈরি করতে খুব সময় লাগে ভাই। রাত জাগতে হয় আমাদেরকে, পাড়া প্রতিবেশীর কিছু কথাবার্তা শুনতে হয়। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কোমর লেগে যায়। আবারও রাগ কন্ট্রোল করে চেয়ারে বসে চেষ্টা করতে হয়। যে একটু কাজ জানে তাকে মেসেজ দিতে হয়, তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হয়। কেউ ইন্টার্নশিপ করতে চায়, কেউ শিখতে চায়। এভাবেই ধরে করে নিজের চেষ্টায় কোনো না কোনো একভাবে কেউ দাঁড়া যায়। দাঁড়ে গিয়ে অনেকে এসে অতীত ভুলে যায়। যে কি ছিলাম, কি হলাম আর কি হব। এই জিনিসটা কি হব এই জিনিসটা ঠিক রাখতে গেলে আপনি কি আছেন, বর্তমান কি আছেন এই জিনিসটা মনে রাখা খুব দরকার। ঠিক আছে? তো অনেকে এটা আবার বস, মনে রাখে না। মানুষ তো এটাই মনে রাখে না। মানুষ তো ওই যে আপনার গোরা যে কইছিল এটা ভুলে যায় একটু বড় হয়ে গেলে। না ভাই আমার আমার কথা হচ্ছে যে আমার একটা অনলাইনের জানার বিষয়। কেরিয়ার সাস্টেনেবল না। ঠিক আছে? এটা একমাত্রই আপনার সুনাম রক্ষা করবে হচ্ছে যে আপনার এই ব্যবহারে। ব্যবহার। ঠিক আছে? আর টাকা পয়সা হচ্ছে যে জানেন এখানে আমরা যারা আছি সবথেকে টাকা পয়সার মালিক কে? বাপ্পি ভাই। মুসি না, না, মুসি না আর না আমি মেথর। গরিব কে রে কয় বাপি ভাই আমার থেকে করে এবার বড় বড় প্লেয়ার আছে এখানে বাপ্পি প্রতিদিন কয় টাকা ইনকাম করে? সবথেকে টাকার মালিক মুসি আর মেথর বেশি। ২ টা বাথরুম পরিষ্কার করবে ১০,০০০ টাকা। শহরে ঠিক পরিষ্কার করলে ৫০,০০০ টাকা। না বস, এটা মানতে পারলাম না। ঠিক আছে? তো মুসি আর মেথরের টাকা আছে কিন্তু ওদের জ্ঞান নাই। টাকাটা কোথায় ইনভেস্ট করবে সম্পদ কেনার ক্ষমতা নাই। মেথর পল্লীতে যাবে, মদ খাবে, ভান খাবে, আনন্দ ফুর্তি করবে, টাকা শেষ। কিন্তু আপনার আমার অল্প টাকার ইনকামের বরকত কেন জানেন? আমরা সৎ পথে ইনকাম করি। আমাদের ব্রেন স্বচ্ছ, আমাদের নিয়ত স্বচ্ছ, আমাদের পরিশ্রম স্বচ্ছ। আপনি দান দক্ষিণা করেন, মুসলিম এত কোথায় দান করে?
আপনার বাথরুম পরিষ্কার করে যাবে, আপনি 5,000 টাকা দিবেন, আরেকটা বাথরুম পরিষ্কার করবে 2,000 টাকা দিবেন, 3টে বাথরুম পরিষ্কার করে 15,000 টাকা নিয়ে মেথরপল্লীতে মদ নিয়ে বসে গেল। 15,000 টাকা 1 ঘন্টা 2 ঘন্টায় সে শেষ করবে। কারণ তার তো সম্পদ কেনার অনুমতি নাই, ভালো কিছু করার, ওই যার যেটা পেশা। এই জন্য বললাম টাকা পয়সা সবার আছে। ডোম, মেথর, মুসি, চারাল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার টাকা পয়সা আছে। টাকা পয়সা ছাড়া পৃথিবীতে কেউ নেই। কিন্তু টাকা পয়সা থাকলেই যে সম্মান পাওয়া যায় আর টাকা পয়সা থাকলেই যে অনেক কিছু করা যায় বিষয়টা কিন্তু তা না। টাকা পয়সা যারই হয়েছে সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে এটাকে ভালোভাবে ইউটিলাইজ করবেন। যতটুকু সম্ভব আপনার আর্নিং এর টাকা দিয়ে পিতামাতা বেঁচে থাকলে তাদেরকে হেল্প করবেন। পাড়া প্রতিবেশী পারলে আপনার সাধ্য মতো হেল্প করবেন। নিজের একটা সেভিংস করবেন। তারপরে হচ্ছে যে যাদের বাচ্চা-কাচ্চা আছে যারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেন তাদের কাছে কিছু ফান্ড তৈরি করবেন। টুকটাক যেগুলো হালাল ব্যবসা আছে যদি করতে পারেন সময় কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি সেখানে করবেন। কিন্তু তাহলে আপনার বরকত হবে। মানে আপনি ইনকাম করবেন আর ব্যাংকে জমা রাখবেন, ইনকাম করবেন আর ব্যাংকে জমা রাখবেন। তখন দেখবেন যে আপনার ওই বরকত হবে না। এমন একটু অসুখ হবে ওই ব্যাংক থেকে সব তুলে এনে খরচ করবেন। ঠিক আছে? জি তো বস। যাই হোক অনেকদিন পর আমি আপনাদের সাথে আসলাম। আমার খুব ভাল লাগলো। এবং আমি আরো ওই যে আমরা যখন সবাই গ্রুপে খুশি। দেখি অনেকেই কাজ করতেছে, ভাল লাগতেছে। হরিফ ভাইয়া ভাই আপনি যে একটা ইন্টারাপ্ট, কথা হ্যাঁ। বললেন যে আপনার আর 75 নাম্বার সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাহমুদ হাসান ভাই, আগে আগে হচ্ছে যে এই কথাগুলোর ভ্যালু কথার দুরবস্থা হয়ে গেছে। ফজলে ভাই আমি একটু বলি এখানে, হ্যাঁ। আপনি আছেন, তারপরে বলতেছি। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমার বয়স কিন্তু খুব বেশি ছিল না। আমি ফ্রিল্যান্সিং শুরু করি মাত্র 21 বছর বয়সে। তখন 21 বছর বয়সের শুরু করলাম। শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার ইনকাম খুবই ভালো। কখনো মানে ১ম মাসে আমার ইনকাম ছিল $৮৩ ১ম মাস শুরু করি। তারপরে থেকে যে উঠছে কখনো নামে নাই। সো এই যে ২১ বছরের একটা ছেলে যখন ১,০০,০০০ বা ৩,০০,০০০ টাকা ইনকাম করতেছে, তার কিন্তু মাথা ভাই ঠিক থাকে না। ফজলে ভাই একটা কথা বলে কি জানেন? টাকার একটা গরম আছে। এই টাকার ওরে বাপরে গরম বাপ! যে হ্যাঁ, সামলাতে না পারবে ভাই, সে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা মানতে হবে। আর আমার অবশ্যই এত ভাই। দূর আসা এই যে কম বেশি যাই করেছি, আমি সম্পদ অনেকেই কম বেশি জানেন, কম বেশি জানেন না। সব কিন্তু ভাইয়ের মানে ভাই ১ম থেকে আমার সাথে ছিল, দ্যাটস ওয়াই আমি কিন্তু এগুলা ম্যানেজ যথারীতিভাবে করতে পারছি। ঠিক আছে? তো এই যে ভাই যে কথাগুলা বলল না, এটা সব লাইভ মানে নিজের জীবন থেকে নেওয়া। এবং তার কথা শোনার পর থেকেই কিন্তু আমি বলেন তারপরে রিমন ভাই বলেন সব কিন্তু আস্তে, আস্তে এত ধরে আসতে পারছি। তো প্রত্যেকটা কথার ওজন আছে। সো আমরা বা আমি আশা করি আপনারা এটা হচ্ছে মানে ভালোভাবে নিবেন কথাগুলাকে এবং নিজের জীবনের সাথে যদি ভালো মনে করেন তাইলে ইউটিলাইজ করবেন। আশা করি আপনাদের ফিউচার লাইফটা ভালো হবে। কারণ যখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, তখন দেখবেন ক্রমেই যদি আপনাদের মানে আপনাদের জিনিসটাকে ধরে রাখতে পারেন, ফ্রিল্যান্সিংটাকে ধরে রাখতে পারেন, দেখবেন যে লাখ টাকা ইনকাম করা কোনো বিষয়ই না এখান থেকে, হ্যাঁ? আর যখন ইনকাম হবে এই টাকাটাকেও সঠিকভাবে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু বললাম ওই যে টাকার একটা গরম আছে দেখবেন। যখন ৳৫,০০,০০০ বা ৳১,০০,০০০ যদি আপনার পকেটে থাকে তখন একটু জনগণ বা হচ্ছে একটু বাজার ঘাটে যেয়ে দেখেন। আপনি অন্যরকম একটা ফিল করবেন। মানে একটু দেখেন, ঠিক আছে? তাইলেই বুঝতে পারবেন যে টাকার গরমটা আসলে কি। সো দ্যাটস ওয়াই টাকার গরমটাকে ভাই সহ্য করা শিখতে হবে আমাদেরকে। আদারওয়াইজ শুধু যে আমরা স্কিল নিয়েই কথা বলবো এরকম না। সো টাকাটাকে ইউটিলাইজ করেন। টাকাটাকে সঠিক পথে পরিচালনা করেন। ফজলে ভাই যেভাবে বলল, যেমন দান সদকা আছে আমাদের বস থেকে আমাদের শিখা, ফজলে ভাই থেকে শিখা। আমি এখনো রেগুলার আমার একটা অ্যামাউন্ট আছে যেটা আমি অ্যা যে অসচ্ছল আছে সমাজের মানে অন যেরকম থাকে না? আমি চেষ্টা করি মসজিদ, মাদ্রাসা বলেন। আমার কিন্তু একটা অ্যামাউন্ট আমি এটা দেওয়ার চেষ্টা করি প্রতিটা মাসেই। একদম প্রতি মাসে আমার একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। তো এই যে দিচ্ছেন এখান থেকে কিন্তু কোথাও না কোনোভাবে আপনি এটা থেকে বেনিফিট পেয়ে যাবেন। হ্যাঁ? সদকা জারিয়া বলে। সৎকার আমি জারিয়া।
হ্যাঁ, সদকায়ে জারিয়া বলে। সো এটা যারা ইনকাম করছেন তারা দিবেন, যারা করতেছেন না যখন হবে তখন দিবেন। দেখতে অনেক উপকারী। তো বস আমরা চেষ্টা আপনি করি যে যে বলতে কথাগুলো ভাই এই বিষয়ে বললেন হ্যাঁ, এই বিষয়ে কথা বলল তো দ্যাটস ওয়াই আমি ইন্টারাপ্ট করলাম। সরি ফর দ্যাট। সো ভাই আপনি হচ্ছে না কন্টিনিউ করতে পারেন। আমার কথা হচ্ছে যে টাকা সবাই ইনকাম করে কম বেশি, এবং যে টাকা ইনকাম করে সে তার মতো করে ব্যয় করবে, এটাই স্বাভাবিক। হুম, হুম। মানে আমাদের পরামর্শ মতো যে সে টাকা খরচ করবে না, আমি কই হ্যাঁ, আপনি আপনার চাহিদা মতোই ব্যয় করবেন, কিন্তু ভেবে চিন্তে করবেন। কারণ আপনার আজকে ১,০০,০০০ টাকা ইনকাম, কালকে আপনার ১০,০০০ টাকা নাও ইনকাম হতে পারে। তো ওই ১,০০,০০০ টাকা যেন আপনার ৬-৭ মাস সেভিংস হিসেবে কাজ করে আমার কাছে অন্য কারো কাছে হাত পাততে না হয়। হাত পাতা কিন্তু খুব লজ্জার। একটা সার্টেন টাইমে আপনি দৌড়ে গিয়ে আপনার মামার হাত ধরতেন, "মামা ৳২০ দিয়ে দাও।" দৌড়ে গিয়ে খালাকে বলতেন, "আমাকে একটা গেঞ্জি কিনে দেন।" নানাকে বলতেন, "আমাকে এটা দেন, সেটা দেন, অমুক দেন, তমুক দেন।" কিন্তু একটা বয়স গিয়ে ৳১ চাইতে আপনার আপনজনের কাছে খুব লজ্জা লাগবে। এই বয়সটায়, তাই না? সো যেখানে আপনি গেইনার সেখানে আপনি ফেল কেন হবেন? এইজন্য আপনি আপনার মতো করে চলবেন, আপনার মতো করে ইনকাম করবেন, আপনার মতো করেই খরচ করবেন। কিন্তু সেটা যেন খুব, আমরা যেমন Google Ads অপটিমাইজ করি না? আসলে অপটিমাইজ ওয়েতে আপনি সেটা করবেন আরকি, যাতে আপনার সেভিংস থাকে এবং আপনার ব্যাকআপটা থাকে। নাহলে আপনি প্রতি মাসে ১-১.৫ লাখ টাকা ইনকাম করলেন, আপনি একটা দামি বাইক কিনলেন। পরের মাসে আপনি ৳১,০০,০০০ কিনলেন, আপনি বন্ধুকে নিয়ে চিলে গেলেন, বারবিকিউ পার্টি করলেন। ২ মাস পর আপনার ইনকাম হয় না? ২ টা আমরা যারা মার্কেট প্লেস উপর ডিপেন্ডেন্ট, আমাদেরকে সবসময় ট্রাই করতে হয় যাতে প্রোফাইলটা সবসময় উপরে থাকে। কেন? যত সার্চ ভলিউমে উপরে থাকবে, আমাদের রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদের গিগ গুলোকে সামনে দেখাবে, নক পাবো, কাজ পাবো। এবং সেই ক্লায়েন্টটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা যারা সেলার মানে সার্ভিস সেল করি মার্কেট প্লেস এর উপরে। যারা আউট অফ মার্কেট প্লেস এ কাজ করে, তাদের ক্ষেত্রেও খুব চ্যালেঞ্জিং। যদি ভালো সাপোর্ট দিতে না পারেন, সে আর আপনার কাছে মুভ করবে না। কিন্তু মার্কেট প্লেস এর একটা জিনিস খুব ভালো, যে আপনি একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে ছুটে গেছে, কিন্তু প্রোফাইল আপনার র‍্যাংকে থাকলে আরেকটা ক্লায়েন্ট মেসেজ, আরেকটা ক্লায়েন্ট আপনাকে কাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। তখন আপনি তার সাথে নেগোসিয়েশন করে কাজ নিতে পারেন। কিন্তু মার্কেট প্লেস থেকে, যেমন আমরা Reddit, LinkedIn, Instagram থেকে যারা ক্লায়েন্ট হান্টিং করি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব চ্যালেঞ্জিং। অনেক কষ্ট করে, মানে ১০০ টা ২০০ টা মেসেজ দিয়ে, ইমেইল করে একটা রিপ্লাই পাইছি। কনভার্সন রেট 0.01। মানে ৫০০ টা মেসেজ করে ২ টা ক্লায়েন্ট রিপ্লাই দিছে। তার মধ্যে একজন বলছে যে, "তুমি কাজ করলে, কাজ করে আমাকে হ্যাপি করতে পারলে আমি কাজ কন্টিনিউ করব।" এরকম হয় না? ওই সময় গিয়ে কি করতে হয় চিন্তা করেন। এই বললাম, কষ্টের টাকা ধরে রাখবেন। বর্তমান খুব এক্সপেনসিভ, কিন্তু সব দ্রব্যমূল্যর দাম, নিজের জীবিকা, বিশেষ করে যারা বাসা ভাড়া, আমি তো ঢাকা শহরে ছিলাম। তো যারা বাসা ভাড়া থাকেন, ইনকাম থাকুক বা না থাকুক, পার মান্থ কিন্তু বাড়ি এলাকায় একটা ভাড়া দিতে হয়। খাওয়া আছে, তারপরে নিজের চলাফেরা আছে, ফ্যামিলি আছে। একটু গুছিয়ে সবাই হিসাব নিকাশ করে চলবেন। তার মানে এই না যে সবকিছু বন্ধ করে দিবেন। মানে এক্সেস এক্সপেন্সটা একটু রিডিউস করবে। দেখবেন যে আপনি খুব সচ্ছলভাবে চলতে পারবেন আরকি। আর যারা আমরা স্কিল আপ কমিউনিটিতে আছি, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মন মানসিকতার, বিভিন্ন ধর্মের লোক এখানে কিন্তু আছে। আমার ব্যক্তিগত মতামতে আমি চাই স্কিল আপারের মেম্বাররা কাউকে কখনোই যেন ছোট করে না দেখে। সবাই আমরা এখান থেকে বেনিফিট নিই। যে যার কাছ থেকে যতটুকু বেনিফিট নেওয়া দরকার আমরা নিব। সমস্যা কি? কিন্তু আমি প্রায় খুব খারাপ লাগে যে একজন একটা কমেন্ট করলে সেখানে আপনার অন্যান্য কথাবার্তা চলে আসে। তারপরে হচ্ছে যে কিছু ইমোজি ইউজ করা হয়। মাঝে দেখি দেলদারের ছবি, মাঝে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীর ছবি ব্যঙ্গ করে কমেন্টে দেয়া হয়। ইদানিং আবার দেখতেছি স্কেল আবারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনৈতিক পোস্ট, বিভিন্ন গ্রুপ শেয়ারিং,
ক্যাসিনোর লিঙ্ক পর্যন্ত বর্তমানে আমাদের গ্রুপে দেয়া হয়। ঠিক আছে? খেয়াল করি, দেখি, কিছু বলি না কেন, যে কথা বললেই সমস্যা। কি জানি একজন বলে আপনি কোন হুজুর আসছেন? না, সম্মান নিয়ে এখন খুব ভয় লাগে। এখনকার যারা কমিউনিটিতে আসতেছে এরা হচ্ছে যে সবাই না, ম্যাক্সিমাম শুধু নেয়ার জন্য আসে, যে না এইটুক আমি জানি না, এইটুক এখান থেকে নিয়ে আমি ফুট। কিন্তু এখান থেকে যে কিছু শিখবে, ম্যানার, বিহেভিয়ার, ডিসিপ্লিন, কমিউনিকেশন, উদারতা, ঠিক আছে, স্কিল আপার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখানে কোনো বাইন্ডিংস নেই, বাইন্ডিং শুধু একটাই, এখানে নেগেটিভ, খারাপ, মানুষকে অপদস্থ, অপমান করা, কাউকে হেয় করার মতো ঘটনা, কাজ এখানে করা যাবে না, যেটা আমাদের জন্য খুব খারাপ হয়। এবং স্কিল আবার এজন্যই মোটামুটি ভাবে অনেক পপুলার, যে আমরা হচ্ছে যে এই যে ইয়ে আছে না আপনার, আমাদের ট্র্যাকিং এর অনেকেই ক্লাস করছেন না, ওয়েব অ্যানালিটিক্স এর ক্লাস করছেন না, এখানে অনেকেই করছেন, অনেকেই করেন নাই। প্রত্যেকটা ক্লাসেই আমরা কিন্তু এই কথাবার্তাগুলো বলে আসছিলাম, যে না এইভাবে আসলে লাইভ লিড করতে হবে একজন ফ্রিল্যান্সার। মানে আমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস হয় না, প্রথম ক্লাস, ওখানে আমাদের একটা স্যার ছিল জাহাঙ্গীরনগরের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, হচ্ছে যে স্যারের নাম হচ্ছে রুহুল আমিন স্যার। উনি বলছিল তোমরা যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কি তোমরা কি গায়ে লিখে লিখে বেড়াবা? উনি আবার উত্তর দিছে যে না, তোমরা যখন যারা গ্রাম থেকে আসছো, যারা শহর থেকে আসছো, যারা যে জায়গা থেকেই আসো না কেন, এখানে তোমাকে বইয়ের পড়ার থেকে তোমাকে অনুকরণের শিক্ষা সব থেকে বেশি শিখতে হবে, যে কিভাবে ইউনিভার্সিটিতে ঢুকতে হয় তোমার বিবেক বলে দিবে। এবং তুমি যখন গ্রামে চলবা, তুমি যখন হাঁটবা, তোমার হাঁটা, তোমার চলাফেরা, তোমার একটা জায়গায় কথা বলার ধরন দেখেই মানুষ বলে দিবে যে তুমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো আমিও ওই দিনে রুল আমিন স্যারটা কথা বলছিল, স্যার আমি ওইভাবে বুঝি নেই, কিন্তু যখন আমি ওই জায়গাটা পার করে চলে আসছি, আমার কিন্তু 3.52 আউট অফ 4 রেজাল্ট, আর অনার্সে ছিল হচ্ছে 3.51 আউট অফ 4। তো তখন আমি বুঝলাম যে স্যারেরা কিন্তু এমনি কথাগুলো বলে না। পাবলিক ইউনিভার্সিটির টিচার গুলো তো অনেক এক্সপিরিয়েন্স হয়, তাই না? ওরা পিএইচডি টিএইচডি করে আসে বাইরের থেকে। ঠিক শামীম স্যারও আমাকে এই কথাটা বলছিল, জীবনে যত উপরেই ওঠো না কেন তুমি স্বচ্ছ থাকবা, অতীতকে কখনো ভুলে যাওয়ার তোমার দরকার নেই। তুমি কোটি কোটি টাকার মালিক হও, কোনো সমস্যা, কোনো তোমার সমস্যা নাই, টাকা সবার ঘরে আছে, কিন্তু যার মানে টাকা সবার মাঝে আছে, কিন্তু অনেকের মাঝে বিহেভিয়ারটা, ধৈর্যটা, নম্রতা, ভদ্রতা, ঠিক আছে, সামাজিকতাটা নাই। ওইগুলোকে সবসময় তুমি ধরে রাখবা, যাতে তুমি একটা জায়গায় যদি কথা বলো, যেমন আমাদের সোনালী ব্যাংকে মাঝে মাঝে প্রোগ্রাম হয়, ডাচ বাংলা ব্যাংকে কুড়িগ্রামে মাঝে মাঝে প্রোগ্রাম হয়। আমি কিন্তু ওই আমার যখন রেমিটেন্স আসে, তো ওই ব্যাংকের ম্যানেজারদের কাছে আমাদের লিস্ট থাকে, মাঝে মাঝে সোনালী ব্যাংক থেকে ফোন দেয় যে ভাই আগামী সপ্তাহে আমাদের জোনাল অফিস থেকে ইয়ে আসবে, এজিএম আসবে, এই ফ্রিল্যান্সারদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবে, সেখানে খাওয়া দাওয়া, আপনাকে মগ দেওয়া হবে, আপনাকে ছাতা দেওয়া হবে, আপনাকে ডায়েরি দেওয়া হবে, আপনাকে 2 মিনিট কথা বলতে হবে।
এরকম কুড়িগ্রাম ডাচ বাংলা ব্যাংকে সেদিন একটা রেমিটেন্সের জন্য ইয়ে করছে, আমাকে অনেকবার ফোন দিছে ম্যানেজার, আমি গেছিলাম, কথা বলছি। তো আপনারাও যখন একটা জায়গায় গিয়ে কথা বলবেন, যাতে আপনাদের কথার ধরন, সাবলীল উচ্চারণ, সাবলীল ভাষা, কাজ রিলেটেড কথা, ইনডেপথ কথাবার্তা, আনুষঙ্গিক যারা উপস্থিত থাকবে তাদেরকে সম্মান দিয়ে কথাবার্তা বলা, এগুলো কথা বলে আপনি যখন ব্যাংক থেকে বের হবেন বা কোনো অনুষ্ঠান থেকে বের হবেন, দেখবেন আপনাকে নিয়ে একটা সুন্দর আলোচনা শুরু হয়ে যাবে। বা সুন্দর তো ফ্রিল্যান্সাররা তো অনেক এডুকেটেড, এরা তো অনেক কিছু শেখে, ওরা তো অনেক ভাষা জানে, বাংলা জানে, ইংলিশ জানে, এরা সুন্দর কথা বলতে পারে, এদের নম্রতা আছে, ভদ্রতা আছে। কিন্তু ভাই বর্তমান হচ্ছে কি জানেন, বর্তমানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কি জানেন, ক্লিক ফ্রিল্যান্সার, ক্লিক ক্লিক ফ্রিল্যান্সার হচ্ছেন, ইমো ফ্রিল্যান্সার হয়ে গেছে, অনেক ইমো ফ্রিল্যান্সার হয়ে গেছে, ক্লিক ফ্রিল্যান্সার হয়ে গেছে। হেলিকপ্টার ফ্রিল্যান্সার আছে তো ভাই, হেলিকপ্টার চালাই। কে কে চালাইছেন এখানে, কেউ আছেন? বস আর টেলিগ্রাম ফ্রিল্যান্সারও আছে এখন। টেলিগ্রাম ফ্রিল্যান্সার, নাথিং টু সে। মানে এখন হচ্ছে যে ওই একজন ফ্রিল্যান্সার একদিনে তৈরি হয় না ভাই। একজন নেতা যেমন একদিনে তৈরি হয় না, একজন ফ্রিল্যান্সার একদিনে তৈরি হয়। ফ্রিল্যান্সার তৈরি হইতে গেলে বহু সময় ইনভেস্ট করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়, অনেক ঝড় ঝাপটা যায়, অনেক জ্বালা যন্ত্রণা যায়। এমনিতেই আমরা রাত জেগে কাজ করি, তো আমাদের মাথা থাকে সব সময় হট। তারপরে আমাদের ধৈর্য শক্তি একটু কম, ঘুমের একটু সমস্যা হয় আমাদের, ক্লায়েন্টের প্যারা থাকে, পারিপার্শ্বিকতা ঝুট ঝামেলা থাকে, অনেকের ফ্যামিলি নিয়ে ঝামেলা, অনেকের ওয়াইফ নিয়ে ঝামেলা, কারো ভাই নিয়ে ঝামেলা, কারো বাবা নিয়ে ঝামেলা, আছে না? আমরা তো মানুষ, সবাই তো দিন শেষে একটা পরিবারে বাস করি, পরিবারের ঝুট ঝামেলা থাকে না? থাকে। এগুলোকেও কন্ট্রোল করে মাথা ঠিক রেখে একেবারেতে বসে কাজ করাটা খুব ডিফিকাল্ট, এটা চ্যালেঞ্জিং জীবন। হ্যাঁ, আপনি এনজিও চাকরি করবেন, 9টার সময় বেরিয়ে যাবেন, 5টার সময় কিস্তি আদায় করে অফিসে চলে আসবেন। ব্যাংকের চাকরি করবেন, 9টার সময় বেরোবেন, 6টার সময় ক্যাশ জমা দিয়ে বাড়িতে চলে আসবেন। একটা নির্দিষ্ট কাজ থাকে আপনার। আর আমাদের কোনো নির্দিষ্ট কাজ আছে? এই ক্লায়েন্ট মেসেজ দিতেছে, এই উত্তর দিতেছি, অ্যাডের কাজ করতেছি, ট্র্যাকিং এর কাজ করতেছি, না পারলে এ ভাইরে মেসেজ দিতেছি, ওই ভাইরে মেসেজ দিতেছি, আবার আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেসেজ দিতেছে, আবার দেখা করতে হবে, আবার ওখানে যাইতে হবে, সেখানে যাইতে কত কত কাজ। তাহলে বলতে হয় জ্বালা, বড় জ্বালা। আমাদের কিন্তু ফ্রিল্যান্সারদের খুব জ্বালা। এর মধ্য থেকেও আপনাকে ঠিক থাকতে হবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সার। এটাই হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা। এটাই হচ্ছে যে সবথেকে গর্ব, যে আপনার আশেপাশে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী বাংলাদেশী টাকা ইনকাম করে, আর আপনি ঘরে বসে একটা আরামের চেয়ারে বসে ডলার ইনকাম করেন। তাই না? আপনি দিন শেষে $10 ইনকাম করলেও তো ১,০০০ টাকা বা ১,২০০ টাকা, ১৩০০ টাকা। যাই হোক, সবাই কাজ শিখায়, কোর্স করায়, তারপরে হচ্ছে যে কোর্স করার ইন্সপিরেশন দেয়। আমরা আসলে কোর্স-টোর্স কিছু করাবো না। আমরা শুধু কয়টা কথা বলবো আরকি, যে আপনি কোর্স করে শিখে টাকা ইনকাম করেন, সেইটা কিভাবে ইনভেস্ট করবেন। আর আপনি এক জায়গায় যেয়ে কথা বলবেন, ২ টা বন্ধু-বান্ধবের সাথে মিশবেন, কথা বলবেন, সেখানে আপনার অ্যাটিটিউড, অ্যাক্টিভিটিস, আপনার বিহেভিয়ার, আপনার কমিউনিকেশন লেভেল, আপনার নম্রতা, ভদ্রতা বলে দিবে যে আসলে ফ্রিল্যান্সাররা এমন হয়। টাকা সবাই ইনকাম করে। যারা ক্যাসিনো খেলে টাকা ইনকাম করে, এরাও নাকি ক্যাসিনো ফ্রিল্যান্সার। যে যাই হোক, আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, আপনি আপনার জায়গায় ভালো থাকেন, এতেই সবথেকে গর্বের। যেখানে আপনি আপনার কাজে সন্তুষ্ট, এখানে আর অন্য কেউ আপনার কাছে সন্তুষ্ট হলো কিনা ওটা তো আর দেখার গ্রহণযোগ্যতা থাকে না। কারণ আপনার প্রতিবেশী সবসময় মনে করবে পাশের বাড়ির লোকটা প্রতিদিন সকালে অফিস যায়, কি সুন্দর চাকরি করে, মাস গেলে ১০-১৫ হাজার টাকা বেতন পায়। সেইটা সবথেকে বড়।
আপনি ঘরে থেকে 1,00,000 টাকা ইনকাম করতেছেন না, এটা কারো চোখে পড়ে। আপনাদের বন্ধু-বান্ধবের এবার যাদের প্রাইমারির চাকরি হবে না, আপনার পরিচিত লোক আপনাকে বলবে, "দেখছিস ওর প্রাইমারির চাকরি হলো। এখন তো ওর জীবন ফিট।" আর আপনি যে বসে থেকে 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছেন, ওইরকম 20 টা প্রাইমারি স্কুলের স্যারের বেতন আপনি ইনকাম করতেছেন, এটা আর কারো গায়ে লাগবে না। মানে কি আমাদের বাংলাদেশের ট্রেন্ডটা হয়েছে এরকম, মানে একটা ট্রেন্ড। মানে কেউ অফিস গেলে এইটে চাকরি করলে পিয়ন হোক, আয়া হোক, বুয়া হোক, কি হয় হোক, চাকরি করা লাগে। কত সুন্দর যে একটা কাজের যে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে যে তাদের থেকে কত ডাইনামিক, কত চিন্তা ভাবনা, মাল্টি ল্যাঙ্গুয়েজে কথা বলা, ডলার ইনকাম করা, একটা হ্যাপিনেস, এইটা আপনি কাউকে বুঝাইতে পারবেন না, আপনার নিজের পরিবারকেও বুঝাইতে পারবেন না। কারণ এইটার মধ্যে তো ভাই কেউ নাই, এটা বুঝবে কি? আপনি শুধু ইনকাম করবেন, টাকা দিবেন, আপনি ভালো। আপনি ইনকাম করবেন, টাকা দিবেন না, আপনি খারাপ। বন্ধুকে টাকা ধার দিলে বন্ধু ভালো, না দিলে তোমার কাছে 2,000 টাকা চাইলাম 2 দিনের জন্য 3 দিন। কে কি বলে বলুক, আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেন, ভালো থাকেন, স্কিল ডেভেলপ করেন। দিন শেষে আপনি গেইনার। কাউকে খুশি করার জন্য না, আপনি নিজেই নিজেকে খুশি রাখার জন্য কাজ করেন। যেমন আমি আমার নিজের জন্য বাঁচি, কারো জন্য না। আমি ইনকাম করে আগে ভালো মন্দ খাই, আমি ইনকাম করে ভালো মন্দ পোশাক পরি, আমি ইনকাম করে নিজের মতন দান দক্ষিণা করি, আমি ইনকাম করে নিজের মতো চলি। আমার মন চাইলে আমি কাউকে 10 টাকা দেই, না চাইলে আমি দেই না। ঠিক আছে? এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি শান্তি। তা আপনাকে শান্তিতে রাখতে গিয়ে আমি আমার সর্বোচ্চ শেষ করব, আপনার মন পাবো আমি। পৃথিবীটা হয়েছে এরকম। তবে কোর্স তো সবাই শেখায়, কিন্তু আপনাকে এই আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যায়। যেমন আমি আমার কথা বললাম না, আমার কোনো লজ্জা নাই তো। কেন? একটা ফ্রিল্যান্সারের উত্থান পতন হতে পারে, থাকতে পারে। যায়, ভালো দিন যাবে, খারাপ দিন আসবে, আবার ভালো দিন আসবে, আবার খারাপ দিন আসবে। এটাই তো মানুষের লাইফ সাইকেল। সবসময় আমার পথ এক না হতে পারে, আপ ডাউন হতে পারে। এখানে তো ভেঙে পড়ার কিছু নেই। এজন্যই বলি যে যদি ২-১ জন টিম মেম্বার থাকে, খুব ট্রাস্টেড টিম মেম্বার। ট্রাস্টেড টিম মেম্বার কেন বললাম? আপনারা মিলে-ঝিলে কাজ করবেন, জিনিসগুলো গোপন থাকবে। এমন না আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করাবেন, ওই ওয়েবসাইট নিয়ে আবার ওই ক্লায়েন্টকে কেউ রিচ আউট করে বলবে যে, "স্যার রিপন খান তো কাজ পায় না। আমি সাদিক, আমি কাজ পাই।" ঠিক আছে? ওকে আপনি কাজ দিয়েন না। ঠিক আছে? এরকমও কিন্তু লোকজন আমাদের আছে। যে ট্রাস্টেড টিম খুব দরকার। আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসটা কিন্তু আছে। যে আপনি টিম সহ কাজ করবেন, স্ক্রিন শেয়ার করে দিবেন। ওই ওই ওয়েবসাইট ইউআরএল নিয়ে ভিজিট করলো, দেখলো ওখানে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, নক দিল, ইমেইল করলো যে আপনি এই রিপনের সাথে কাজ করতেছেন স্যার, রিপন তো এটাতে এক্সপার্ট না। আমি হচ্ছে সাদিক খুব এক্সপার্ট, ওকে বাদ দেন। ও চাইছে $150, আমি আপনাকে $50 করে দিই। এরকম কিন্তু লোক আছে। ভাই হয় ভাই। হয় ভাই, আমার ৬ বছরের অভিজ্ঞতা ভাই। জি আমি ভাই। জানি না। আমি আপনার যেটা কাছ থেকে বললাম বেশি না, শুনছি। যারা ফ্রিল্যান্সিং এ আছেন, সবার মনের মধ্যে টিক, 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 টিক করে কিন্তু কথাগুলো লাগতেছে। কারণ আমি তো ভুক্তভোগী। জি, আমি তো একটা ছেলে, আপনারা ছেলে না? জি। তো মানে আমার উপর দিয়ে যেটা যাবে, কম বেশি আপনাদের উপর দিয়েও যাবে। তাই না? আমি আমি অনেক আপুদের সাথে কাজ করছি না? আমার টিমে অনেক আপুরা ছিল না? আমি কোর্স করাইছি, অনেক আপু আমার স্টুডেন্ট ছিল না? যদি আমি স্টুডেন্ট বলি না, আমার ভাই বোন ছিল না? আমি তাদের ভাষা তো বুঝি। এজন্য আপনাদেরকে বলতেছি যে আপনার আজকে আপনি ১, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ টাকা ইনকাম করতেছেন, এটাই শেষ না। এইটাকে ধরে রেখে আপনাকে আগাইতে হবে। সামনের দিনে আপনার এরকম পারফরম্যান্স খারাপ হতেও পারে। মার্কেট চেঞ্জ হতেও পারে। তো
আপনাকে সবসময় লেগে থাকতে হবে স্কিল ডেভেলপমেন্টের উপরে এবং গুড কমিউনিকেশন ডেভেলপ করতে হবে এবং নিজেদের যে সারাউন্ডিং আছে সুসম্পর্ক বজায় রাখতে হবে যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে। যেমন আমার মনে হয় না স্কিল আবার যদি কেউ একজন পোস্ট দেন যে ফজলে ইলাহি কেমন, আমার মনে হয় না 10টা লোক বলতে পারবে এই ছেলেটা খুব খারাপ। এটা আমার বিশ্বাস আর কি। 10টা কমেন্ট এরকম আসার সম্ভব, কারণ আমার মন জানে তো, আমি পাপ করলে আমার মন জানবে না ভাই? আমার তো আমি যতই আপনাকে মানে বয়ান দেই, হাদিস দেই যে আমি খুব স্বচ্ছ, কিন্তু আমার দিন শেষে আমার মন তো জানবে যে আমি পাপী না আমি অপাপী। মন কিন্তু আপনার জানবে দিন শেষে। তো যাই হোক, এই হলো কথা। অনেকের সাথে আজকে দেখা হলো, কথা হলো। আমার কথা হচ্ছে যে যে যেখানেই শেখেন না কেন কোনো আপত্তি নাই, ভালো জিনিসটা নেয়ার চেষ্টা করবে। আর কাউকে ছোট করে দেখার কোনো ইয়ে নেই। আপনি নিজেও ছোট হবেন না, কাউকে ছোট করে দেখবেন না। সম্মান নিও। কোনো কারো সাথে যুক্তি তর্কে যাবেন না। যতই এক মানুষ খারাপ কমেন্ট করুক, আপনি সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনি আপনার মতামত দিয়ে দেবেন। আমি দেখলাম কিছুদিন আগে একটা কমেন্টে একে অপরকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতেছিল, যেটা ঠিক না। এটা আপনাদের ব্যবহারকে আত্মপ্রকাশ করে যে আপনি ভালো না খারাপ। অনলাইনের কেরিয়ার আপনার কমেন্ট, আপনার পোস্টের উপর নির্ভর করে আপনি কেমন। কেউ তো কেউ তো কারো বাড়ি যায় না, কেউ তো কারোর সাথে মেশে না, তাই না? আপনার পোস্ট ভালো, আপনি ভালো ছেলে। আপনার কমেন্ট ভালো, আপনি ভালো ছেলে। আপনার কমেন্ট খারাপ, এই শালা খারাপ। সবাই ভালো থাকেন। কারো কিছু টুকটাক জানার থাকলে আপনারা যেটা জানেন সেটা শেয়ার করতে পারেন, আমরাও শুনি। বস, থ্যাংক ইউ অনেক আসলে ক্ষেত্রে আসার কিন্তু জন্য। আমরা এটার বাইরে। অ্যাকচুয়ালি আসলে নেগেটিভ তো মানুষ থাকবে, তারপর আমি চেষ্টা করছি। আমাদের কমিউনিটি এখন 250 প্লাস পিপল আমাদের গুগল কমিউনিটিতে আছে। আর আমরা হচ্ছে মানে কোনো প্রতিদান না, মানে সবাই কোনো প্রতিদান আশা করি না। আমরা ডেইলি সপ্তাহে 2 থেকে 3টা সেশন রাখার ট্রাই করি এক্সপার্ট ভাইদের দ্বারা and আমাদের যারা কমিউনিটি যারা কাজ পেয়েছে ওদের দ্বারা। তো আমরা এখন হেল্প করে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতিদান দিবে। মানে আমরা আসলে এইভাবে কন্টিনিউ করে যাচ্ছি। তো 250 প্লাস পিপল এখন গুড, আমার গুড। হ্যাঁ, কমিউনিটিতে আর হ্যাঁ। কি আছে। এই তো দোয়া করবেন যেন আমরা যেন আপনাদের মতো সাকসেস হতে পারি আর আপনাদের মতো সবাইকে হেল্প করতে পারি। ঠিক আছে, এটা আর কি আমাদের জন্য অলওয়েজ দোয়া না, করবেন। আমি বলবো যে আপনার যারা আছেন তারা আমাদেরকেও ছাড়িয়ে যান। আমাদের মতো না। আপনারা আমাদেরকেও ছাড়িয়ে যান, এটা আমরা ডিজার্ভ করি। কারণ ইনশাআল্লাহ। আমি যখন মার্কেট প্লেসে আসছি তখন তো আমাকে হেল্প করার কেউ ছিল না। এবং আমাকে কোর্স করার টাকা মেশকাত মিশু আপু নামে একটা মেয়ে দিছিল। তো এখন আপনাদের হাতে অনেক অপরচুনিটি। আপনি সার্চ দিলে অনেক রিসোর্স পাচ্ছেন। আমাদের মতো যারা অনেকেই আমরা কাজ করি, যেকোনো প্রোডাক্ট নিয়ে হোক, যেকোনো সার্ভিস নিয়ে হোক, আমরা যারা কাজ করি, আপনি খুব সহজেই তাকে রিচ আউট করতে পারতেছেন। অনায়াসেই সবকিছু দেখতে পারতেছেন। ChatGPT এখন চলে আসছে। সো আমি চাইবো যে আমাদেরকেও আপনারা ছাড়িয়ে যান। এটাও সবথেকে আমার বড় পাওয়া। মানে আমাকে কেউ টপকে যাবে না। আমি সবসময় সেট। এই জিনিসটা আমরা স্কিল আপার থেকে শিখি নাই। জি বস, ইনশাআল্লাহ। তাই না? সো আপনারা আমাদেরকেও ছাড়িয়ে যাবেন। এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। বস এবং অলরেডি আমি তো আপনাদের ছাড়িয়ে সাথেও কাজ যাচ্ছে, করব। অনেকেই তো যাচ্ছে না। দেখেন এখানে তো উৎকৃষ্ট উদাহরণ তো আছে কয়েকজন এখানে হাতে গোনা। তার ভিতরে আমি যদি আমাদের কথাই বলি, আমার প্রথম বছরের আর্নিং ছিল $13,000। মানে প্রথম ১ বছর, যেটা ১২ মাসের। বাট এখানে অনেকেই আছে সে $40,000 অলরেডি হয়ে গেছে। ৯ মাস ১০ মাস কাজ করতেছে। তাই না? সো আমাদের থেকে ভালো কিছু করবে এটাই আমরা সবসময় আশা করি। আমাদের মতো হওয়ার দরকার নাই। আপনাদেরকে এমন গোল সেট করতে হবে যে আমাদের থেকেও ভালো কিছু করেন এবং অনেকেই করতেছে। আপনারা কেন পারবেন না ভাই? অবশ্যই চেষ্টা করেন। এটা অসম্ভবের কিছুই নাই। করে দেখাচ্ছে। সো আপনারাও করে দেখান। এটাই দোয়া থাকবে আপনাদের জন্য। জি বস, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য দোয়া রাখেন। ইনশাআল্লাহ আমরা ভালো জীবন পর্যায়ে যেতে পারি জীবন and সবাইকে যেন যুদ্ধে আপনাদের মতো হেল্প করতে সব পারি। সময় হচ্ছে যে ছেলেরা টিম থাকবো। পরাস্ত হয়। জীবন হুম। যুদ্ধে ছেলেরা সবসময় পরাস্ত।
কিন্তু একটা জায়গায় আমরা সফল। কোন জায়গায় জানেন? কোন জায়গায় বস? অ্যাকাউন্টেবিলিটি। পরিশ্রমে? ঠিক আছে? আমরা সবখানে হেরে যাই। কিন্তু আমরা ২-৩ জন ৪ জনের মুখে হাসি ফোটানোর জন্য সবসময় চেষ্টা করি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজেকে দিয়ে খুব ফিল করি যে আপনাকে একটা শার্ট প্যান্ট ২, ৩, ৪, ৫,০০০ টাকা দিয়ে ইজি থেকে বা অন্যান্য শোরুম থেকে কিনে দিতে আমার কোনো কার্পণ্যতা হবে না। কিন্তু আমি নিজের জন্য কিনতে গেলে আমার খুব মানে ইয়ে হয়। বাতে। হায়, হায়! ৳২,০০০ একটা টি-শার্ট ইজি থেকে, আর একটা প্যান্ট ৳৩৫০০, একটা জ্যাকেট ৳৪,০০০। ওরে বাপরে বাপ! কিন্তু কাউকে দিতে গিয়ে আমার হাত কাঁপে না। কিন্তু নিজের বেলায় কিন্তু আমার হাত কাঁপে। তো আমরা আমরা এরকমই। আর আমাদের চিন্তা শক্তি, বুদ্ধি, ধৈর্য, ক্ষমতা এগুলো আমাদের আছে বিধায় তো আমরা পুরুষ। তাই জি। না? তো আমাদের উপরে পারিবারিক চাপ আসবে, আমাদের উপরে বোনদের চাপ আসবে, আমাদের উপরে বাপ-মার দায়িত্ব আসবে, আমাদের উপরে ছোট ভাইদের লেখাপড়ার দায়িত্ব আসবে, আমাদের উপরে সমাজের আশেপাশে এ মানুষের হক থাকবে। সেটা ডিপেন্ড করবে আপনার পরিবেশ পরিস্থিতির উপরে। কিন্তু যে, যে পরিবেশেই থাকেন না কেন, হতাশ হওয়ার তো কোনো দরকার নেই। কারণ ভাই হতাশা ঘিরে ধরে ভাই, বুঝছেন? এজন্য আরকি করতে পারি না ভাই। না ওটা আমাদের মানে আমাদেরকে ধৈর্য ধরতে মানসিক হবে একটু বেশি করে। অনেক হতাশ লাগে যে সাথের বন্ধু-বান্ধব বিদেশে, ওরা টাকা-পয়সা ইনকাম করতেছে, আর পরিবার নিয়ে সুখে আছে, বাপ-মারা দেখতাছে। অথচ আমরা শিক্ষিত পোলাপান ওরকম ইনকাম করতে পারতাছি না। এটা তো ভাই ডিমোটিভেশন করে ভাই। না, আমি ঠিক আছে আপনার আপনার যে সিচুয়েশন এ আপনার এই চিন্তা করাই স্বাভাবিক। কিন্তু যদি আমি আপনাকে এটাকে বলি, আমি অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে কে, কে কোন অবস্থাতে আছে ঐটাকে দেখে আপনার সুখ শান্তিকে আপনি বিচার করবেন। ঠিক আছে? মানে কে কোন পজিশনে আছে এইটাকে ডিপেন্ড করে আপনি আপনাকে ছোট করে, আপনার ভালো মন্দকে ছোট করে আপনি কখনোই দেখবেন না। বরঞ্চ আপনি এটাই আল্লাহর কাছে চাইবেন যে, "আল্লাহ আমার বন্ধু-বান্ধবরা সবাই ভালো জায়গায় আছে। তারা অনেক ভালো থাকুক। আল্লাহ আমি চেষ্টা করতেছি, আপনি আমাকেও ভালো রাখেন। আমাকেও ভালো কিছু করার তৌফিক দান করেন।" আপনি যদি হতাশ হয়ে পড়ে যান, আল্লাহ আপনারে কি দিবে? তাই না? ঠিক ভাইজান, ঠিক। তো আমার কথা হচ্ছে যে অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সবসময় সেটা আপনি সবার আগে আমি তো কবুল করে। বললাম, প্রত্যেকটা নেগেটিভ জিনিসকেই যদি আপনি পজিটিভ এ রূপান্তর করতে পারেন, then you will be success today or tomorrow. কারো সাকসেস দেখে আপনার অনুকরণ করার দরকার নেই। কারো সাকসেস দেখে আপনার হিংসা করার দরকার নেই। বরঞ্চ আপনি মোটিভেটেড হবেন। কি? যেমন আমি যখন কাজ পাইতাম, তখন বাপ্পি কাজ পাইত না। রিমন যখন কাজ পাইত না, তখন বাপ্পি কাজ পাইত। আমরা যখন ৩ জন কাজ পেতাম, বাপ্পি, রিমন আর ফজলে ইলাহি, তখন আবার সিরাজ ভাই কাজ পাইত না। ঠিক আছে? তো আমরা সবসময় সিরাজ ভাইকে এনকারেজ করতাম। ভাই আপনি আমাদের সাথে কাজ করেন। খুব ভাল লাগবে এবং টুডে অর টুমরো আপনি কাজ পাবেন। আপনি কাজ পাবেন। আপনি কাজ পাবেন। আপনি লেগে থাকেন। হতাশ হওয়ার কোন দরকার নেই। আজকে ফজলে আলী $৪,০০০, বাপ্পি $৩,০০০, রিমন $৫,০০০ ইনকাম করলো, আপনার নাই। আপনার ফ্রিল্যান্সিং লাইফ ধ্বংস, আপনি কিছু করতে পারবেন না। না। কারণ আপনি যে পথেই স্বচ্ছ নিয়াতে আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ওই পথেই রেজেক দিবে। এখন যদি আচ্ছা আপনি এখানে বলেন ফজলে ভাই, হতাশার কথা যেহেতু উঠলো, আসলে হতাশা ১ টা মিনিট আমি শেষ আচ্ছা করি ঠিক তো আপনি আছে, বলেন। এখন অবশ্যই। এখানে যদি কেউ মনে করে যে ভাই তাহলে চোর চুরি করে আল্লাহ ওখানে রেজেক দেয় কেন? আর ও তো চুরি করেই রেজেক চায়। আল্লাহ তো পথ দেখাইছে যে ভাই আমি তোমার রেজেক দিয়ে দিলাম। তুমি এখন হালাল পথে ইনকাম করবা না তুমি হারাম পথে ইনকাম করবা। তুমি এখন এইজন্য তো আমরা আশরাফুল মাখলুকাত, তাই না? সৃষ্টির সেরা জীব। তো ভালো মন্দ বুঝে তো আমাকে ইনকাম করতে হবে। আপনার ওই পরিশ্রমটা যদি আপনি সৎ কাজে লাগান তো আপনার সৎ কাজে রেজেক আসবে। আপনার ওই পরিশ্রম যদি আপনি চুরি বাটপারি সুদ কাজে লাগান তো ওদিক দিয়ে আপনার রেজেক আসবে। এজন্যই তো কাল আখিরাতের কিয়ামতের মাঠে আমাদের মিজানের পাল্লায় উঠতে হবে। ও মানে পাপ আর পুণ্য।
তাই না? সো আপনি সবসময় পজিটিভ থিংকিং করবেন যে আমি যে অবস্থায় আছি না কেন শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ। এবং আমি এখান থেকে ভালো হইতে চাই, ভালো কিছু করতে চাই। আমি ফ্রিল্যান্সিং করতেছি। অন্য কোনো আমার কোনো পথ নাই, সব পথ বন্ধ। ঠিক আছে? এইটাকেই আমি আমার রেজেকের ফয়সালা হিসেবে নিয়ে নিছি। আমি আল্লাহ চেষ্টা করতেছি। আপনি রিজিক দেন, বরকত দেন, আপনি ক্লায়েন্ট দেন। আমি হালাল পথে ইনকাম করে আমি খাচ্ছি, খাইতে চাচ্ছি, মানুষকে দিতেও চাচ্ছি, পরিবারের দায়িত্ব নিতে চাচ্ছি। সো আমাদের নিয়তে যদি গড়বড় থাকে যে আমি ফ্রিল্যান্সিং করব ৩ মাসের জন্য, আর আমি ৩ মাস কোর্স করব আর ৩ মাস ইনকাম করব। তারপরে আমার এই লাইন থেকে আমি চলে যাব। আর যদি ইনকাম না হয় তাহলে ফ্রিল্যান্সিং থেকে কিছু হয় না, ২ টা গালি দেব। তাহলে ওই গালি পর্যন্তই সীমাবদ্ধ আপনার শেষ। অনেকে আছে না একটা টার্গেট নিয়ে আসে। যেমন এক ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, "ভাই আমার ৩ টা বোন। আমি আমি মেজো ভাই। আমার বড় একটা বোন আছে, আমার ছোট ২ টা বোন আছে। তো ভাই আমি আমার আব্বুর কাছে ৩ মাসের আমি টাইম নিছি। ৩ মাসের মধ্যে আমি স্কিল আপ এর কোর্স গুলো করব এবং টাকা পয়সা ইনকাম করব। আমার বাবার খুব আর্থিক অসচ্ছলতা নেমে আসছে। ভাই আমার বোন ২ টার বিয়ে দিতে হবে। খুব দায়িত্ব আমার উপরে।" তা আমি বললাম, "৩ মাসে আপনি যদি সাকসেস না হন তাহলে কি হবে?" তখন তো ভাই তাহলে কি ফ্রিল্যান্সিং করে কিছু হবে না, অন্য কিছু করতে হবে। আমার ভাই যেভাবেই হোক আমার কিছু করতেই হবে। মানে তার টার্গেট ৩ মাসে। ৩ মাসের মধ্যে সে ইনকাম করবে এবং ২ বোনের বিয়ে দেবে। তখন বললাম যে, "ভাই এক কাজ করেন, আপনার ২ বোনের বিয়ে আমার সাথে দেন। তাহলে আপনার যেকোনো রিস্ক থাকবে না।" হুম, কি করবে? সুন্দর কথা বলেছেন ঠিক আপনি আছে? তো। হ্যাঁ, লজিক্যাল, ভাই লজিক্যাল। বস লজিক্যাল। আপনার ২ বোনের বিয়ে আমার সাথে দেন। আপনার ৩ মাস না আপনার ২ দিনের সমস্যার সমাধান। হ্যাঁ, তাই না? মানে স্পেসিফিক কোন টার্গেটে কোন কিছু হয় না। আপনি চেষ্টা করবেন, আল্লাহ যদি চায় ২ দিন আগে দিবে, আল্লাহ যদি চায় ২ দিন পরে দিবে। দিবে তো। এখানে এমন কেউ আছেন যে চেষ্টা করছেন মন থেকে রেমিটেন্স আমিনুল, আমিনুল তোমার গল্পটা একটু বলো তো, তুমি লাস্ট মেসেজটা কি ছিল আর এখন তুমি কোন পর্যায়ে আছো? তোমার ইনকাম এইটুকু জি বস, শেয়ার হয় নাই। তুমি একটু জি শেয়ার বস, এই যে আমি প্রকৃষ্ট আসলে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ? ওই যে একজন বললো না হতাশ হয়ে যাচ্ছি, প্রকৃষ্ট উদাহরণ এই যে সামনে। তো আমি আসলে আমি আসলে কাজটা অফ করে রেখে স্কিলাপারের সাথে শুরু করছিলাম। প্রায় ১ বছরের একটা আমার পরিকল্পনা ছিল যে আমি ১ বছরে স্কিলাপার থেকে কিছু একটা শিখবো, আমার স্কিলটা ডেভেলপ করব। এরকম আমি কাজ করছি, কিন্তু যেই কাজ করছি এটা আসলে তেমন একটা কাজের মধ্যে পড়ে না। বসরাও সে জানে তুমি এটা। বলো, তুমি ওইটাও বলো কি কাজ করতে সেটাও বলো, জানা উচিত, অনেকেই আছে ওই লাইনে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই যে ইউটিউব এসইও নিয়ে কাজ করতাম আরকি। তো মোটামুটি ওখানেও আমি ভালো ক্লায়েন্ট পেতাম। ওখানে আমার আম প্রায় আমার হচ্ছে $৩,০০০-৪,০০০ ওখানে আমার ইনকাম হয়েছিল। তো আমি ওখান থেকে একটা কিছু অ্যামাউন্ট রেখে আমি হচ্ছে যে ব্যাংকে রাখছিলাম একটা অ্যামাউন্ট, মানে প্রায় ৳১,০০,০০০ মতো। রেখে আমি একটা প্ল্যান করে নামছি যে আসলে প্রত্যেক মাসে আমি ১০,০০০ করে এখানে সেলারি হিসেবে নিব। আর হচ্ছে স্কিলাবারের সাথে আমি আমার হচ্ছে গুগল অ্যাডস আর ট্র্যাকিং এর কাজগুলো আমি শিখবো প্রপারলি। তো আমি প্রপারলি শিখি, শিখার পর তখন আমি শিখা শেষ হওয়ার পরপরই আমার অ্যামাউন্টও শেষ হয়ে যায়। আমার ব্যাংকের অ্যামাউন্টও শেষ হয়ে যায়। তখন আমি অনেকটাই হতাশ হয়ে গেছিলাম। হতাশ হয়ে যাওয়ার পর আমি একদিন বাপ্পি বসকে মেসেজই দিছি ডিরেক্ট যে, "বস আমি তো খুবই হতাশ। এখন কি করা যায়?" তো বাপ্পি বস আমাকে খুবই কল দিয়ে মানে আমাকে বলছিল আরকি যে, এভাবে হতাশ না হয়ে আমাকে একটা ভালো গাইডলাইন দিছে। আমি মোটামুটি ওখান থেকে এগিয়ে এখন পর্যন্ত Upwork এ কাজ করতেছি। আমার এখনো ৭-৮ টা প্রজেক্ট রানিং আছে। বাহিরে ৩ টা প্রজেক্ট চলতেছে। তো মোটামুটি হতাশা থাকে সব এখানে অনেক হতাশ হয়ে যায়। আবার হতাশা থেকে আবার ঘুরে দাঁড়াইতে হয় যা দেখলাম। এটা আরকি। বস কন্টিনিউ করতে পারে। এইটাই বলার, হ্যাঁ? হতাশা যখন শিখবেন তখন এটা মাঝে, মাঝে আমরা যখন হয়েছি বা আমরা যখন শিখছি এই জিনিসগুলা তখনও হয়েছে যে এগুলা শিখতেছি। কাজ কবে পাবো? কাজ আসবে কিনা? দেন হচ্ছে এটাতে আদৌ এটা দিয়ে কিছু করতে পারবো কিনা? বাট দিন শেষে কি? এই হতাশাকে ওভারকাম করেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমরা এখানে চলে আসছি, তাই না? সো ও যখন শিখবেন এটা কাজ করবে। বাট এটাকে ওভারকাম করা আপনার নিজের দায়িত্ব। আপনার হতাশা আমরা তো যে
আপনাকে ওভারকাম করে দিয়ে আসতে পারবো না। সবথেকে আমি যেটা করতাম, আমি হতাশ হইতাম। আমি আগে দেখতাম যে আমাদের মানে আমরা যেহেতু অনলাইনে ক্যারিয়ারটাকে গড়তে চাচ্ছি। সো যারা অনলাইনে ভালো কিছু করতেছে তাদের লাইফ স্টোরিটা কেমন ছিল? এটা কিন্তু আমি সবাইকেই সাজেস্ট করি যে তাদেরটা একটু দেখি তো। ওখান থেকে কোনো অধ্যায় আমি নিতে পারি কিনা বা ওরা যে স্ট্রাগলটা করছে ওই স্ট্রাগল এর থেকে আমি বেশি কিছু করতেছি না ওই পর্যন্ত না যেয়ে আমি হতাশ হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলা কিন্তু অনেক মোটিভেটেড করে। তো এইটা আপনারা চাইলে দেখতে পারেন ভাই। আর সবথেকে বড় কথা কি আমরা নিজের বাড়ি বসে বাইরের দেশের টাকা পকেটে নিয়ে আসবো, তাই না? তো এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের স্কিল প্লাস কমিউনিকেশন। এই ২ টা আমাদের সবথেকে ভালো শিখতে হবে। আর এটা মাথায় রাখতে হবে কি আর মানে সবথেকে ভালো মানে বাস্তবকেন্দ্রিক কথা আমি বলতে বেশি ভালোবাসি। আমি এখন যেটা রিয়ালাইজ করছি, আমি পরপর ২-১ টা স্ক্রিনশট দিলাম, তাই না? আর কিছুক্ষণ আগে $৬৫০ এর আরেকটা কাজ পাইলাম। তো এই যে $৬৫০ ইনকাম তার মানে কি বাংলাদেশের টাকায় দেখেন প্রায় ৳৮০,০০০। এখন যদি কনভার্ট করেন, তো ৳৮০,০০০ কি আমি আমার কাজটা করতে খুব বেশি যদি সময় লাগে, দাঁড়ান আমি এটা বলার থেকে আপনারা তো সবাই আপন। জাস্ট আমি একটা স্ক্রিনশট আবারও দিচ্ছি আপনাদের চ্যাটে। ঠিক আছে? এখানে যে কাজগুলা আছে, এই কাজগুলা করতে হাইয়েস্ট একটা মানে আমি যদি নিজেও করি আমার ২ ঘন্টার বেশি সময় লাগবে না ভাই। ঠিক আছে? এখানে কনভার্সন সরি এটা না। সরি টু সে 1 সেকেন্ড। এটাকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা বলি, না দেখানো থেকে বললেও আপনারা বুঝতে পারবেন। সো এর ক্লায়েন্টটার দরকার হচ্ছে কনভার্সন এপিআই, GA4, Google Ad কনভার্সন ট্র্যাকিং একটা স্কিন কেয়ার ব্র্যান্ডের জন্য। এদের সাথে ইন্টারভিউ ছিল, ইন্টারভিউটা দিছি। দেওয়ার পরে আ Upwork এ ওরা কিন্তু আমাকে কন্ট্রাক্ট দিছে। আমি এখনো অ্যাকসেপ্ট করিনি, অ্যাকসেপ্ট করব। সো আপনাদের কেন বলতেছি এটা? এই যে ৳৮০,০০০ যদি আপনি চাকরি করে ইনকাম করতে যান ভাই, সাপোজ আপনার বেতন ৳২০,০০০ আর ৳২০,০০০ চাকরিও যদি পেতে চান, মিনিমাম আপনার অনার্সটা কমপ্লিট করা লাগবে। আদারওয়াইজ ৳২০,০০০ এজ এ ফার্স্ট মান কোন কোম্পানি নাই আপনাকে ওইভাবে অফার করবে। সো যারা চাকরি করেন তারা বিষয়টা রিয়ালাইজ করতে পারছেন। আর যখন আপনি ৳২০,০০০ চাকরি করতে যাচ্ছেন, অনার্স পাস করা মানে কি? মিনিমাম আপনার ক্লাস 1 এতেও যদি এটা হিসাব করেন, আপনার কয় বছর পড়াশোনা করা লাগে ভাই? একজন বলেন তো? অনার্স কমপ্লিট করতে হলে? প্রায় ২৫-২৬ ২২-২৫ লাগে। বছর। 26 ২৬ তো 25-26 লাগে। ২৫ বছর ভাই। ২৫-২৬ বছর, তাই না? তাইলে ২৫-২৬ বছর আপনি সাপোজ ক্লাস 1 এ ভর্তি হয়েছিলেন আপনার বয়স যখন ৬ বছর। সো তার মানে কি ৬ বছর ২৫ টা বাদ দেন ১৯ বছর। ১৯ বছর পড়াশোনা করার পরে আপনি একটা কোম্পানির চাকরি করছেন বা গভর্নমেন্ট চাকরি করতেছেন, যেখানে কম্পিটিশন টু মাচ হাই এবং চাকরিটা পেয়ে গেলেও ৩০ দিন ডিউটি করার পরে আপনি ৳২০,০০০ পাচ্ছেন। তাই না? তো ১৯ বছর আমরা পড়াশোনা করে একটা ৳২০,০০০ চাকরির জন্য আমরা দৌড়িয়ে বেড়াই বা আমরা হচ্ছে কম্পিটিশন করি। বাট যখন ফ্রিল্যান্সিং করতে আসি তখন ৩ মাসে ৬ মাসে আমরা হতাশ হয়ে যাই। কেন ভাই? আমি যে স্ক্রিনশট দিছি বলতেছি $৬৫০ এটা আপনি ২-৩ ঘন্টা ইনকাম করবেন। আর আপনি ২ বছর সময় দিবেন না। এটা কি এতই সহজ? আপনি না ভাই। বাইরের দেশের একটা ক্লায়েন্টের টাকা আপনার নিজের পকেটে নিয়ে আসবেন। এটা কি এতই সহজ? বিশ্বের ভিতরে বা পৃথিবীর ভিতরে সবথেকে কঠিন কাজ কি জানেন? আপনার পকেটের টাকা আমার নিজের পকেটে নিয়ে আসা। বা একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে নিয়ে আসা। সেটা কাজের থ্রু দিয়ে। এটা কিন্তু যেহেতু এটা কিন্তু আমি নিজে বিশ্বাস করি। এবং আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে। এই কঠিন কাজটা করি আমরা কি কোন ফিজিক্যাল অফিস করতেছি না। কোন আমরা হচ্ছে দিচ্ছি না। অফিসের ৯ টা ৬ টা অফিস করতেছি না। কোন নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতেছি না। তারপরেও কি আমরা অনলাইনের মাধ্যমে এই কাজগুলা করার চেষ্টা করতেছি। আর যখনই এখানে আসতেছি ৩ মাস ৬ মাস একটা কোর্স কমপ্লিট করার পরে ১ মাস মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে রাখার পরে বসে থাকতেছি আর হতাশ হয়ে যাচ্ছি। বাট ইটস নট লাইক দ্যাট। এখন পৃথিবীটা হচ্ছে কি পৃথিবীটা টেকনোলজির যুগ প্লাস হচ্ছে এআই। এআই টা যখন কথা বললাম, এআই কে আমরা অনেকেই ভয় পাই। ভাই এআই যে মানে কত বড় হেল্প করে ইউ ক্যানট ইমাজিন। আগে আমাদের একটুতে একটু প্রবলেম হলে ডেভেলপার পিছনে ছোটা লাগতো। এই ভাই ডেভেলপার তুমি এটা করে দাও। ডেভেলপার কালকে নাই পরশু, পরশু নাই তরশু। এভাবে ঘুরায়ে ডেভেলপার থেকে আমরা হেল্প নিতাম। বাট এআই টা আসার পরে হয়তো বেসিক কাজ কমে গেছে বাট অ্যাডভান্স লেভেলের কাজগুলো এখনো আছে। এই যে $৬৫০ এর গল্প মারতেছি এটাও কি? এটা এটা যদি আপনি করতে যান আপনার ডেফিনিটলি এআই হেল্প লাগলেও লাগতে পারে। কিন্তু এটার এটার হচ্ছে আপনার যদি
ডেভেলপারের পিছনে যাওয়া লাগবে, তার পিছনে আবার 10,000 টাকা আপনার খরচ করা লাগবে, 5,000 টাকা। আমি ফর এক্সাম্পল পারপাস বোঝাচ্ছি। আর এখন এআই কে জাস্ট আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, ও সাথে, সাথে আমার কাজটা করে দিচ্ছে উইদিন 5 মিনিট। 5 মিনিট না 2 মিনিটের ভিতরে। তো এআই কে এভাবে ব্যবহার করা শিখতে হবে। ঠিক আছে? দেন আপনি হচ্ছে এআই কে ওভারকাম করে আপনি এই যে বড়, বড় প্রজেক্ট নেওয়া, দেন হচ্ছে আপনার স্কিল কে গ্রো করা, প্রত্যেকটা জিনিস করতে পারবেন। আমি যদি এই মাসে মানুষ অনেকেই বলতেছে যে এআই এর কারণে আমাদের ইনকাম কমে গেছে। ভাই ইনকাম কমে নাই। আপনি নিজেই কমাইছেন। কারণ কি আপনি এআই কে ব্যবহার করতে জানেন না। ক্লায়েন্ট এআই কে ব্যবহার করতে জানে, বাট ক্লায়েন্ট তো ক্লায়েন্ট ওইভাবে এআই কে ব্যবহার করতে পারে না। অনেকে মনে করে যে এআই কে জাস্ট আমি যদি বলি হাউ টু সেট আপ ই-কমার্স ট্র্যাকিং ফর এ ই-কমার্স ওয়েবসাইট, এআই তো সব লিখে দিছে। বাট ওই লেখাটা অনুসরণ করে ইমপ্লিমেন্ট করা লোকও তো দরকার ভাই। তাই না? ওই লোকটা আপনি হন। ওই লোকটা তো আমি হয়ে বসে আছি। এখন আপনি হন। আপনি করে দেন ক্লায়েন্টকে। ক্লায়েন্ট তো ভাই অত সময় নাই এআই ইনস্ট্রাকশন ফলো করে, করে ক্লায়েন্টের কাজ করা। আপনাকেই করতে হবে। ইভেন অনেক কাজ পাচ্ছি এখন এরকম, ক্লায়েন্ট নিজে থেকে চেষ্টা করছে এআই দিয়ে, পারে নাই, আমার কাছে আসছে। আমি আগে যে কাজে $100 নিতাম এখন সেটা $350 নিই। কেন জানেন? কারণ ক্লায়েন্ট ওগুলাকে মিসটাপ করে ফেলছে। সো দ্যাটস হোয়াই। তো এআইটা আশীর্বাদ। এআইটাকে ভয় পেয়ে না পেয়ে আপনারা জাস্ট এআইটাকে বন্ধু হিসাবে নেন। যদি কারো কমিউনিকেশন দুর্বল থাকে এআই কে বলেন, "Could you please act as a communication master for me? I would like to speaking English within 30 days." প্রত্যেকদিন ওর পিছনে 2 ঘন্টা করে সময় দিয়ে দেখেন আপনার স্পিকিংটা বেড়ে যাবে, বা আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য যতটুকু ইংলিশ প্রয়োজন ততটুকু আপনি এআই থেকেই শিখতে পারবেন। আমি যখন ইংলিশ শিখি অনেকেই আমাকে মেসেজ দেয়। নট অনলি অনেকেই, আমি যদি এখনো চেক করি না হলেও ২ থেকে ৩০০ জনের মেসেজ পাবো যে ভাই আমি স্কিল সব পারি, বাট ক্লায়েন্ট কি বলে বুঝি, নিজে থেকে কিছু বলতে পারি না। বা আমি যখন ইংলিশ পড়ি তখন আমি বুঝি, কিন্তু নিজে থেকে আমি মুখে যে বলবো বা উত্তর দেব এটা বলতে পারি না। তো আমি যখন কি করতাম তখন তো এআই ছিল না। তখন আমি মিরর তো বুঝি আমরা, তাই না? আয়না। আয়নার সাথে নিজে, নিজে প্র্যাকটিস করতাম। নিজে, নিজেই ক্লায়েন্ট হতাম, নিজে, নিজেই সেলার হতাম। এরকম বলতাম যে, "হ্যালো, হ্যালো বাপ্পি, I need Google Ad conversion tracking, Google Ad service. Can you help me?" দেন আমি তখন উত্তর দিতাম, "Yeah, I am I am experienced Google Ad expert, so I am able to do your Google Ad project. Could you please send me your website URL? Also please send me your mother key 3 to 5 mother keyword." তো এইভাবে আস্তে, আস্তে আপনাদেরকে বাড়াইতে হবে ভাই। এআই কে বলেন, ChatGPT কে তো এখন ডিরেক্ট কমিউনিকেশন করা যায়। ডিরেক্ট কমিউনিকেশন করেন, অথবা আপনারা YouTube এ দেখে নেন যে এআই কে কিভাবে ব্যবহার করে আমরা কমিউনিকেশন শিখতে পারি। তো এইভাবে আপনাদেরকে টেকনোলজিকে কাজে লাগিয়ে সামনের দিকে আগাতে হবে। আদারওয়াইজ আপনারা এই যে হতাশ কেন ভাই? এখন তো অপরচুনিটি। এআই আসছে, আমরা কমিউনিটিতে আছি। ফজলে ভাই আছে, রিমন ভাই আছে, আমাদের স্কিল আবার এত বড় একটা কমিউনিটি আছে। আমরা মাঝে, মাঝেই বসি। তুহিন ভাই দেখি মাঝে, মাঝেই বসে আপনাদেরকে নিয়ে। তারপরেও যদি এত হতাশ হন, তাইলে তো ভাই আমাদের দিক থেকে আর আমরা কি করব আপনাদের জন্য বলেন? এই হতাশাটাকে আপনাদেরকে ওভারকাম করতে হবে। অবশ্যই ওভারকাম করতে হবে। আদারওয়াইজ কি আপনারা সারা জীবন এটাই থেকে যাবেন। আপনাদেরকে টেনে তোলা খুবই কষ্ট হয়ে যাবে। যারা বেশি হতাশাগ্রস্ত হয়ে আছেন। এটাই। আর তুহিন স্যার কি এখানে আছে? তুহিন স্যার কোথায় আপনি? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুহিন স্যার, আপনি কি খুবই হতাশ? আপনার হতাশাকে একটু শেয়ার করেন তো। আপনার থেকে বড় হতাশ এখানে কারা আছে? আমি তাদেরকে দেখতে চাই। আচ্ছা, এখানে এখানে যারা ম্যাক্সিমামরা আছি হতাশ বলতেছি, এখানে হতাশের একটা নমুনা দেই। আছে কিনা জানি না, আমি যদি থাকেন দেখি আছে কিনা। ভাই রিমন ভাই কি আছেন? থাকলে একটু হাত তুলেন। আচ্ছা, আমি বলি। আমি হচ্ছে ওপেনলি কথা বলি। একটু রাগ করি, বাট আমি কথাগুলো যেগুলা বলি একটু মানে রাগ করে বললেও বাস্তব করে বলি। উনি হচ্ছে আজ কয়েকদিন ধরে বলতেছে যে, "ভাই আমি একটু পার্সোনালি কথা বলবো। হতাশ, হাবি-জাবি।" আমি বললাম যে, "গতকালকে না পরশুদিন হচ্ছে মিট দিছিলাম।" আমি বললাম যে, "ওইখানে বলেন।" বলছে, "ভাই এটা পার্সোনাল।" তো ঠিক আছে, পার্সোনালি তাকে ফোন দিলাম। আম ফ্রি হওয়ার পরে ফোন দিলাম। দেওয়ার বলছে, "ভাই আমি খুবই হতাশ।" "কি হতাশ?" বলছি, "কাজ পাচ্ছি না।" "কতদিন আছে?" ও হচ্ছে ১৬ ব্যাচের। আমি তো ১৮ ব্যাচের স্টুডেন্ট। সে হচ্ছে ১৬ ব্যাচের স্টুডেন্ট। পরবর্তীতে ১৬ গেছে, ১৭ গেছে। আমি হচ্ছে ১৮ ব্যাচে। আমার সাথেও সে লাইভ ব্যাচে ছিল। ১৮ গেল, ১৯ গেল, ২০ চলতেছে। মেবি আমি যতটুকু জানি ২০ পার হয়ে গেছে। এখনো সে হতাশ। কিছু করতে পারে নাই। তো আমি বললাম যে, "ভাই তুমি তোমার Upwork এর প্রোফাইলটা আমাকে দাও। তোমার LinkedIn এর প্রোফাইলটা আমাকে দাও।"
লিঙ্কডইনে দেখলাম লাস্ট ৮ মাস আগে একটা পোস্ট আছে। লাস্ট ১২ মানে তারও ৪ মাস আগে একটা পোস্ট আছে। এই হচ্ছে তার লিঙ্কডইনের অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে আমি বললাম যে, "তুমি হচ্ছে তোমার লাস্ট 90 ডেইজ এ কয়টা জবে এপ্লাই করছো সেটা একটা স্ক্রিনশট দাও।" স্ক্রিনশট দিল হচ্ছে লাস্ট 90 ডেইজ এ তার এপ্লাই হচ্ছে 0, মানে 90 ডেইজ এ কোনো এপ্লাই করে নাই। আমি বললাম যে, "মানে তুমি তুমি কি বুঝতে পারো যে তুমি কেন মানে হতাশ, এটা কি তুমি বুঝতে পারছো কিনা?" তো বলল যে, "না বুঝি নাই। মানে আমি আসলে বুঝি না, বাট আমি হতাশ হই।" তো বিষয় হচ্ছে কি, এই যে আপনার যে প্রবলেম, আপনি যে হতাশ, এটা কেন হচ্ছেন, এইটা যদি না বুঝতে পারেন, বা এটা আসলে রিজনটা কি, আপনার মানে ঘাটতিটা কোন জায়গায়, এটা যদি কখনো বুঝতে না পারেন, তাহলে আপনি আজীবন হতাশই থেকে যাবেন। আমি একটা কথা বলি সবসময় যে, আমরা কথায়, কথায় শুধু বাপ্পারাজ হয়ে যাই। বাপ্পারাজ যেমন খালি প্রত্যেকটা সিনেমাতে দেখবেন যে ছ্যাঁকা খায়, আর একটা মদের বোতল নিয়ে গান শুরু করে। বুঝছেন? এখন আমাদের ক্ষেত্রে হয়ে গেছে যে মেক্সিমামই এই ক্লায়েন্ট পাচ্ছি না, আমি হতাশ। আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছি না, হতাশ। আরেকজন সাকসেস হচ্ছে, আমি কেন হইলাম না, তার জন্যও হতাশ। মানে মানে হতাশ ছাড়া, মানে একটা ক্লায়েন্ট নক দিল তাও হতাশ। ক্লায়েন্টকে মিটিং এ নিয়ে আসতে পারতেছি না। মিটিং এ আসলো, আসার পরে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারলাম না, তাও হতাশ। মানে মানে আমাদের জীবনটাই হতাশময় হয়ে গেছে। আমার কথা হচ্ছে ডেফিনিটলি আমি আপনি হতাশ হব। আমিও হতাশ হব, আপনিও হতাশ হবেন। আমার মনে হয় যে বাপ্পি ভাইকেও যদি জিজ্ঞাসা করেন, উনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে উনি হতাশ হন না এখনো। এখনো হতাশ হয়। হয়তো উনার হতাশার রিজনটা আলাদা হইতে পারে। হয়তোবা আমাদের পার্সপেক্টিভ এ আমরা যে বিষয়টা বলতেছি, উনি এই বিষয়টা নিয়ে হতাশ ফিল করতেছেন না। উনার কোন না কোন পয়েন্টে হতে পারে যে উনি হতাশ। বাট মানে কেউ লাইফ এ বলতে পারবে না যে আমার লাইফে আমি হতাশাগ্রস্ত হইনি কখনো বা হচ্ছি না। সবসময় আমি বিন্দাস চলতেছি। ডেফিনিটলি দেখবেন যে হতাশ হয়। এখন বিষয় হচ্ছে যে এই যে হতাশ আমরা হচ্ছি, এইখান থেকে আমরা কতটুকু শিখতে পারতেছি যে না, আমি হতাশার রিজনটা কি? এইটা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে হবে না। আমরা এইখানে যেমন অপরচুনিটি আছে, আমরা অনেকেই বলতেছেন আমি এক্সপার্ট হব, অনেক কিছু হব। দেখেন স্কিল আপার কমিউনিটি থেকেই প্রতি মাসে কতজন এক্সপার্ট বের হচ্ছে। এখন আপনি যদি ওই কাতারেই থাকেন, আমি লিখে দিতে পারবো আপনি আজীবন হতাশ থাকবেন। আমি আপনাদের সাথে কথা বলার আগে আমি হচ্ছে একটা রিভিউ দেখানোর চেষ্টা করছিলাম। তো সামনে এটা আসলো, এটাই দিলাম। সো আম এখানেই দেই। যেমন আমি স্কিল আপার সাপোর্ট গ্রুপে দেই। এটা দেখতে পারবেন তাহলে। এখানে একটা জিনিস দেখানোর জন্য জাস্ট আমি স্কিল আপার সাপোর্ট গ্রুপটা কোন জায়গায়? স্কিল আপার সাপোর্ট গ্রুপ। আচ্ছা। এখানে দেখেন ক্লায়েন্টের বাজেট ছিল হচ্ছে 400, বাট সেটাকে আমি কনভার্ট করে নিয়ে গেছি কততে? 750। কাজ ছিল কি? ২ টা বা ৩ টা মনে হয় ফর্ম উইথ ইউজার ডাটা হ্যাশ আমরা করে ফেলবো। ও আসলো আমাদের ফর্ম ট্র্যাক করতে। আমরা বললাম যে আমরা এটাকে জাস্ট ফর্ম ট্র্যাক করব না। আমরা উইথ এনহ্যান্স করে দিব। ইউজার ডাটা গুলো হ্যাশ করে পাঠাবো। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা আমি তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম। যেখান থেকে আমি বাজেট নিয়ে গেলাম কি অলমোস্ট ডাবল এ চলে গেল বাজেটটা। এখন আমরা যে হতাশ হচ্ছি বারবার, এইখানে প্রথমত অনেক সুযোগ আছে। এখন পর্যন্ত সুযোগ আছে। হোয়াটএভার আপনি যদি এটা বলবো না আমি যে ট্র্যাকিং শেষ। টু বি অনেস্ট এখনো বলব না ট্র্যাকিং শেষ। ট্র্যাকিং যদি শেষ হইতো বাপ্পি ট্র্যাকিং বসের ৬২ টা অর্ডার রানিং থাকতো না। ট্র্যাকিং যদি শেষ থাকতো আমার এই যে আমি একটা টিম মেম্বার হায়ার করতাম না শুধু ট্র্যাকিং এর হেল্পের জন্য। ট্র্যাকিং যদি শেষ হয়ে যাইতো বাপ্পি ভাই টিম মেম্বার হায়ার করতো না বা এজেন্সি মানে বড় করতো না ট্র্যাকিং এর প্রজেক্টের জন্য। এটা শেষ এখন পর্যন্ত না। বাট হ্যাঁ, একটা লং টার্ম গ্রোথ এর জন্য ডেফিনিটলি আপনাকে একটা পেইড মিডিয়া যেটা গুগল অ্যাডস হতে পারে, উম আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস হতে পারে হোয়াটএভার। পেইড পেইড একটা দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। ডেফিনিটলি আমি বলি সবসময়। এখন এইখানে এখন পর্যন্ত অপরচুনিটি আছে। বাট আপনি যদি গদবাঁধা সবাই যেটা করতেছে আপনি সেইটা করেন, তাহলে আপনার জন্য কপালে দুঃখ আছে। আপনি হতাশই থেকে যাবেন। আপনার কাছে যদি মনে হয় দেখেন আমরা অনেকে কোর্স করতেছি শুধু করে যাচ্ছি, একটা ক্লাস দেখতেছি এর মধ্যেই সীমাবদ্ধ। বাট আমরা আমাদের যে এক্সপার্টিসটা এটাকে যে আমরা এক্সপ্যান্ড করব এই এই ক্যাপাবিলিটি আমাদের নাই। আপনি হচ্ছে যখন শিখতেছেন কেন ভাই আপনার তো আপওয়ার্ক আছে। আপওয়ার্কে জব প্রপোজাল গুলো দেখেন না।
জব প্রপোজাল গুলো যখন দেখবেন ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, একটা জব ডেসক্রিপশন দেখে আপনি যদি 10টা 15টা প্রতিদিন 2টা 3টা জব পোস্ট দেখেন আপনার রিলেটেড স্কিলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট কি চায়। ওইটা যখন বুঝে ফেলবেন যে ক্লায়েন্ট এইটা চায়, আপনি তাহলে আপনার গ্যাপটা বুঝে যাবেন। ওই জায়গাতে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এখন সাপোজ হচ্ছে আপনি একটা ই-কমার্স ট্র্যাকিং শিখছেন Shopify। এখন ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে WordPress। এখন আপনি তো হতাশ হয়ে গেছেন, বাপ্পারাজ হয়ে গেছেন, মত-টত খেয়ে পাগল। আরে আমি কি করলাম আমার জীবনে? এটা শিখতে পারলাম না বা সামথিং কিছু একটা। এইভাবে যদি হতাশ হয়ে যান তাহলে আপনি আজীবনই হতাশ থাকবেন। প্রত্যেকটা লাইফের পিছনে মানে প্রত্যেকটা সাকসেস স্টোরির পিছনে একটা স্টোরি থাকে। যেটা সবাই জানে না। অনেক গল্প আছে হয়তো বাপ্পি ভাই পিছনে অনেক গল্প আছে যেটা আপনাদেরকে কখনো বলে নাই। উনি হয়তো কখনো ওপেনলি বলবেও না। উনার আমার লাইফে অনেক গল্প আছে যেটা আমি আপনাদের কখনো বলবো না। বাট আছে। এখন এইগুলাকে ওভারকাম যদি আপনি করতে চান তাহলে এইটা যুদ্ধ করতে হবে আপনার নিজের সাথে। এই যুদ্ধটা যদি আপনি নিজের সাথে আপনি করতে না পারেন, তাহলে কখনোই আপনি এখান থেকে ওভারকাম করতে পারবেন না। আমি কেন ভাই টার্গেট রাখবো আমি বাপ্পি ভাইয়ের মতো হব। আমি বাপ্পি ভাইয়ের সামনে বলি বাপ্পি ভাই ১ম এর দিকেও বলছি। একদম যখন আমি তাকে মানে করি। কারণ আমি জানি আমার গুরু, শামীম বস আমার গুরু, বাপ্পি বস, ফজলি ভাই বস এরা আমার গুরু। কোন গুরুই চাবে না যে তার শিষ্য তার আন্ডারে মানে ছোট থাকুক। সে চাবে যে আমার শিষ্য আমার চাইতে বড় হয়ে যাক। এর চাইতে বড় পাওয়া একটা শিক্ষকের জন্য আর কিছু হইতে পারে না। ফর এক্সাম্পল শামীম বসের মান্থলি ইনকাম যদি এখন $১,০০০ হয়। এখন আমার যদি ইনকাম মান্থলি $১৫০০ হয় বা বাপ্পি বসের $১৫০০ হয়, শামীম বস কি কখনো মনে করবে যে আমি শিখায় ভুল করলাম? শালা তো আমার সাথে বেশি আগায় গেল। কখনোই মনে করবে না। উনি একটা প্রাউড ফিল করবে যে না আমার শাগরেদ, আমার শিষ্য আমাকে ছাড়াই গেছে। এর সাথে বড় পাওয়া একটা শিক্ষকের জন্য, একটা গুরুর জন্য কিছু হইতে পারে না। সো আপনার এইরকম হওয়া উচিত না যে আমি বাপ্পি বসের মতো হব, আমি ফজলি বসের মতো হব। ইউর ড্রিম হবে বড় কিছু। যে না আমি ওদেরকে ছাড়াই যাব। আমি 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 বলি বাপ্পি ভাইকে এখন বলি। আমার টিম মেম্বার এখানে কেউ আছে কিনা জানি না। আমার টিম মেম্বারদের সাথে আমি যখন ফার্স্ট মিটিং করতাম, ১ম এর দিকে, আজ থেকে ঠিক ১ বছর আগে বা ১২ মাস ১৬ মাস আগে। তখন আমার টিম মেম্বারদেরকে বলতাম যে আজকে এই যে আমি এখন আপনাদের সাথে মিটিং করতেছি আমি প্রতিদিন প্রতি সপ্তাহে বাপ্পি বসকে আপডেট দিচ্ছি যে এই সপ্তাহে আমি কত ঘন্টা পরিশ্রম করেছি, কি শিখেছি। প্রত্যেকটা সপ্তাহে আমি আপডেট দিতাম। তো আমার টার্গেট হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে একদিন না একদিন বাপ্পি বাসের বা ফজলি বসের কোন একটা সমস্যার সমাধান আমি করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত ওরকম বড় কোনো সুযোগ আসে নাই। বাট আমার কেন জানি মনে হয় যে না আমি কোন একটা সমস্যায় গিয়ে এখন বাপ্পি বসের সমস্যা আমি সমাধান করতে পারবো। আমার একটা কনফিডেন্স বিল্ড আপ হইছে। সো আমার টার্গেট থাকবে আমার স্কিল নিয়ে। টাকার টার্গেট, আদার্স টার্গেট আপনি ভুলে যান। আপনার টার্গেট থাকবে হচ্ছে যে একদিন আমি এমনভাবে বাপ্পি বসের সাথে মিট করব যাতে বাপ্পি বস কোন জায়গায় সমস্যায় আটকাই গেছে। ওই সমস্যাটা বাপ্পি বস পারতেছে না, ওয়াহিদ ভাই পারতেছে না। ওই সমস্যাটা আমি সমাধান দেব। এই যে স্কিল নিয়ে যে আপনি টেনশনে আছেন, স্কিলকে গ্রো করতেছেন, আমি আপনাকে লিখে দিতে পারি যে আপনি কখনোই মানে ফেইল করবেন না এখানে। এটা আপনি নিশ্চিত থাকেন কখনো ফেল করবেন না। আর সবসময় একটা টার্গেট রাখবেন। কিছু চ্যালেঞ্জ নিবেন। কিছু চ্যালেঞ্জ থাকবে আমার কথা যদি আমি বলি, কিছু চ্যালেঞ্জ থাকে আমার হিডেন। আমি আমার এই স্মার্ট ওয়াচের দিকে তাকাইলে আমি কিছু টেক্সট দেখতে পাই। আমার মোবাইলের দিকে তাকাইলে আমি কিছু টেক্সট দেখতে পাই। কোড দেখতে পাই। কোডিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাই। এটা আমি ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আমি মারা গেলে এই কোড ল্যাঙ্গুয়েজ আজীবন কোড ল্যাঙ্গুয়েজই থেকে যাবে। কখনো কেউ রিভিল করতে পারবে না। বাট এটা আমার কি? একটা হিডেন একটা চ্যালেঞ্জ। কিছু চ্যালেঞ্জ দেখবেন যে আমি ওপেনলি নেই। যেমন আমি ফেসবুকে থাকি না। ৪৫ দিনের জন্য ফেসবুক থেকে হাওয়া হয়ে গেছে। এগুলো ওপেনলি চ্যালেঞ্জ নেই। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন চ্যালেঞ্জ গুলো ওপেনলি নেওয়া উচিত। যেমন আমি যখন ফেসবুকে বলে দিচ্ছি যে আমি ৪৫ দিন ফেসবুকে আসবো না, পাবলিকলি বলে দিচ্ছি, তখন আমার ভিতরে একটা লজ্জা কাজ করবে পরবর্তীতে আবার এই টাইমের মধ্যে ফেসবুকে যাইতে। আরে আমি যদি আবার ফেসবুকে যাই,
তাহলে হয়তো কে কি বলবে? কে কি বলবে? আমার কি মনে চায় না? এই যে রাজনীতি হাবি-জাবি অনেক কিছু হচ্ছে। আমার মনে হয় মাঝে, মাঝে একটু Facebook এ যাই একটা পোস্ট করে আসি। ইয়ে করে। আমি তো যাব না। আমি যে লজ্জা পাবো। আমি গত কিছুদিন আগে আমি আপনাদের আজকে বলি। আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি। শিডিউল করে দিছি। প্রাইভেট করা আছে। ঠিক ২ বছর পরে এটা পাবলিশ হবে। ঠিক আগামী বছর মানে ঠিক ২ বছর পরে ২০২৮ সালে এটা গিয়ে পাবলিশ হবে। আমি জানি না আমি ভিডিওতে যে কথাগুলা বলেছি আমি ওটাতে সাকসেস হইতে পারবো কিনা। আমি জানি না ওটাতে আমি ফেইল হব কিনা। বাট আমি যদি ফেইলও হই, আমি মিলায় নিতে পারবো। যে ২ বছর আগে আমি এটা করতে চাইছিলাম। এই যে ২ বছর পরেও আমি এটা করতে পারলাম না। কেন পারলাম না? আমি নিজের সাথে মিলায় নিতে পারবো। আবার নতুন করে একটা গোল সেট আপ করতে পারবো। এই যে দেখেন আমার মাথার মধ্যে এখন কি হচ্ছে, আমি তো জানি যে ২ বছর পরে ওই ভিডিওটা পাবলিকলি যাবে। সো আমার চেষ্টা করতে হবে এই ২ বছরের মধ্যে ওই টার্গেটটা ফিল আপ করার। বাই এনি চান্স। এটা করতেই হবে আমাকে। না হইলে তো আমার কেন আমার মনে হয় যে আমি ইয়ে হয়ে যাব। বাট আমি যদি নাও পারি আমার ওখানে আফসোস নাই। এট লিস্ট কিছু না কিছু কোনো টার্গেট আমি পূরণ করতে পারবো। সো আমরা এই যে কথায়, কথায় ফেল করতেছি, কথায়, কথায় আমরা ব্যর্থ হচ্ছি এই জিনিসটা বাদ দিতে হবে। টোটালি ভুলে যেতে হবে। যদি আপনি ডিমোটিভেট হয়েও যান, এটা যাতে আপনার কাজে এটা বাধা হয়ে না দাঁড়ায়। এটা আপনাকে ইনশিওর করতে হবে। আপনি আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, আপনি সবকিছু হচ্ছেন। নো মানে এটা কোনো ব্যাপার না। এটা হবেই। বাট এইটা যাতে এমনভাবে গেঁথে না যায় আপনার ভিতরে যে আপনার সবকিছু দিন দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আমার মনে আছে আমি সর্বোচ্চ এরকম কখনো হয় নাই যে আমি একটানা ২ দিন বা ৩ দিন ডিমোটিভেটেড হইছি। হয়তো কয়েক ঘন্টার জন্য বা সর্বোচ্চ ১ দিনের জন্য। আমি অন্য কোনো দিন আমি ডিমোটিভেট হই নাই। আমি না ঘুমায়ে দিন গেছে, অনেক কিছু হইছে। কারণ আমি জানি যে ভাই আমার এটা ছাড়া তো উপায় নাই। আমি যদি ডিমোটিভেট হয়েও যাই, আমার লাভ কি হচ্ছে? দিন শেষে আমি এই কাজটা থেকে দূরে সরে যাচ্ছি। তো আমি তখন দেখতেছি আমি ডিমোটিভেট হয়ে গেলাম। ভাল লাগতেছে না। ধুর বাল কাজ পাচ্ছি না। কি হবে? আদৌ কি হবে কিনা? এইটা যখন ভেবে আমি কাজ বন্ধ করে দিচ্ছি, তাৎক্ষণিক আমার ভিতর থেকে আরেকটা ধাক্কা আসতেছে আমার প্রতি। এই তুই এটাতে বাদ দিয়ে দিলি? তাহলে তুই যে বলছিলি যে এইটাই তোর শেষ গোল, এইটা করেই তুই দেশে ফিরবি। এইটা ছাড়া তোর যে গতি নাই, তুই তো বলছিস নিজেকে। যখন আমি দেখি আমার দেয়ালে এটা লেখা আছে কোডিং করে। আমি যখন ফোনে যাই যে এটা লেখা আছে যে এইটা ছাড়া আমার গতি নাই। তখন ওই যে ডিমোটিভেট হয়ে গেছিলাম সাময়িক সময়ের জন্য ওইটা আর পাত্তা পাই না। সো যদি আপনার এরকম হয় যে এইটা করার পিছনের যে কারণটা আপনি কেন শিখতেছেন এটা আপনি কি শুধু টাকা ইনকামের জন্য নাকি একটা স্বাধীনতার জন্য নাকি আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য নাকি আপনার বউ বাচ্চা সন্তানদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য এই যে কারণগুলা এইটা যদি আপনার বড় কারণ হয় তাহলে এসব ডিমোটিভেট হয়ে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া এইগুলো আপনার পাত্তা পাবে না বাট সামহাও যদি এই কারণটা ওইটার চাইতে ছোট হয়ে যায় তাহলে দেখবেন যে এটা পাত্তা পাবে না সো আপনাকে এই কারণটাকে বড় করে ফেলতে হবে যে কেন এটা শিখতেছি এটা যদি বড় করতে পারেন তাহলে ওইটা অটোমেটিক ছোট হয়ে যাবে আপনার এটাকে টেনে ছোট করতে পারবেন না তো আপনাকে করতে হবে কি এটা বড় করতে হবে এইটা যখন অটোমেটিক বড় করবেন আপনি মনে করেন এইটা এই যে সিচুয়েশনটা আছে এটা যদি বড় করেন এটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে সো আপনাকে বুঝতে হবে যে আমি এটা কেন শিখতেছি এটা কেন করতেছি এইটা যদি আপনি ক্লিয়ার থাকেন নিট অ্যান্ড হইলেও আপনি এখান থেকে বাদ যাবেন না এখান থেকে হাল ছেড়ে দিবেন না আরেকটা কথা আপনি মনে করেন যে ৬ মাস ধরে লেগে আছেন বা ৮ মাস ধরে লেগে আছেন আপনি এখন ডিমোটিভেট হয়ে এখান থেকে বাদ দিয়ে দিলেন ভাই আপনি বিশ্বাস করেন আপনার এই পর্যন্ত আসার জন্য শত শত ছেলেপেলে চেষ্টা করতেছে আপনার এই পর্যন্ত আসতে আপনি ৬ মাস পরে যেখানে আজকে আসেন এইখানে আসার জন্য শত শত ছেলেপেলে চেষ্টা করতেছে পারে নাই তারা শুরুতেই হারায় গেছে
বাট আপনি তো ভাই এই পথটা অতিক্রম করে আসছেন, এখান থেকে যদি বাদ দেন তাহলে এইটা ওইটা সবই যাবে, কোনোটাই আর পাইলেন না, তাহলে লাভ হলো কি? কোনো লাভ হয়েছে? কোনো লাভ নেই। সো এই যে হতাশার গল্প দয়া করে আর কেউ দিয়েন না। এই গল্পটা এই লড়াইটা আপনি নিজের সাথে করেন। এই কথাগুলো বাপ্পি বস আপনার হতাশার কারণ বাপ্পি বস কখনোই সমাধান করতে পারবে না। আমার বাপের ক্ষমতা নাই আপনার হতাশার কারণ সমস্যার সমাধান করে দিতে। আপনি পারবেন, যেটা দুনিয়ার কেউ পারবে না। আপনি একটা কথা বলি, আমি যদি 1 কোটি টাকাও ইনকাম করি আর আপনি যদি হতাশার গল্প আমাকে শোনান, আমি আপনাকে 1 লাখ টাকা দিব না। আপনাকে কি করতে পারি, যে ভাই ঠিক আছে আমার কোম্পানিতে লোক লাগবে, তুমি আসো জব করো, এটা দিতে পারি কখনো যদি লাগে। বাট আমার টাকা কিন্তু আপনাকে দিব না, আপনি কাউকে টাকা দিবেন না, এটাই স্বাভাবিক। সো আপনার সমস্যার সমাধান, আপনার হতাশার যে কারণ, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং নিজের সাথে যুদ্ধ করতে হবে। নিজে কেন শিখতেছেন এটা, সেটা আইডেন্টিফাই করতে পারলে দেখবেন যে এসব কিছুই না, এসব কিছুই না। আমি কেন কথায় কথায় ভাই হতাশ হয়ে যাব? আমার লাইফে ফার্স্ট ক্লায়েন্ট ছিল হচ্ছে দুবাইয়ের ফাইবারের ফার্স্ট নক ছিল দুবাইয়ের একটা এজেন্সি না, একটা বিজনেসের। প্রোডাক্টটা কি ছিল? ওরা তাবিজ কবজ বিক্রি করে। ওরা টার্গেটেড অডিয়েন্স ছিল দুবাইয়ের যারা ধনাঢ্য মহিলা, মেয়ে মানুষ, অনেক টাকা পয়সা আছে, এদের টার্গেট করে অ্যাড রান করতে হবে। অ্যাডের টপিক কি, যে তারা যদি পারিবারিকভাবে কোনো দাম্পত্য কলহ হয়ে থাকে, এই তাবিজটা ইউজ করলে, এই দোয়াটা নিলে এটা সমাধান হয়ে যাবে। ও আমাকে বলছিল যে তুমি কত টাকা চাও, আমি তোমার সাথে ডিলারশিপে আসবো। আমার লাইফে তখন ওই কাজটা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল, আমার একটা কাজ দরকার ছিল। কিন্তু বাপ্পি ভাই সেটা বলছিল একটা কথা, যে সবসময় হালাল আর হারাম বেছে চলবেন। আমি সেই কাজ নেই নাই। আমার অফিসে 2 জন আছে, আমি সেদিনকে দেখাচ্ছিলাম, এই যে আমার লাইফের ফার্স্ট ক্লায়েন্ট, আমি এটা নেই নাই। আমি জানি যে আজকে হয়তো ওর কাছ থেকে $200 বা $300 আমি নিতে পারবো, বাট এর মধ্যে যদি একবার হারাম ঢুকে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হবে। কিন্তু ওই সময়টায় আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিলাম, আমি তার প্রতি ভরসা রেখেছি, আমি ওই কাজটা নেই নাই। আমার কি রিজিক কমে গেছে? বাট সেই সময় কিন্তু দরকার ছিল। সো সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখেন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে আপনি আপনার গোলটা ঠিক রাখেন, চেষ্টা করেন, হয়ে যাবেন। আরেকটা রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট বলবো, শিকড় ভুলে যায়েন না কখনো, শিকড় কখনো ভুলে যায়েন না। আজকে আমার এখানে আসার পিছনে যে ব্যক্তিটা সবচাইতে বড় ভূমিকা রেখেছে, সেটা ফার্স্ট অফ অল শামীম বস, দ্বিতীয়ত হচ্ছে বাপ্পি ভাই। আমার যদি লাইফে কোটি টাকাও হয়, আমি কখনো এই 2টা মানুষকে ভুলবো না। এটা আমার রুট, এটা আমার শিকড়। আপনি যদি আপনার শিকড়কে ভুলে যান, নিশ্চিত থাকেন আপনি টিকে থাকতে পারবেন না, আল্লাহ আপনাকে ভুলে যাবে। আপনি কারোর দ্বারা অনুপ্রাণিত হইলেন বা সামহাউ কেউ একজন আমার আন্ডারে শিখতেছে বা আমি আপনার আন্ডারে শিখতেছি, এই যে আপনি আমার শিকড়, এইটা যদি আপনি কখনো ভুলে যান, আপনি কখনোই এইখানে টিকে থাকতে পারবেন। আপনি চোখ বুজে দেখতে পারেন, মানে কল্পনা করেন, ক্যান ইউ ইমাজিন, আমি ইমাজিন করি মাঝে মাঝে, এই মাসে আমার কোনো কাজ নাই, আমি জানি না যে এই মাসে আমার কাজ হবে কিনা, আমি জানি না যে আমার এই মাসে আমার ছেলের টিউশনের জন্য টাকাটা ম্যানেজ করতে পারবো কিনা। আমি চোখ বুজে ভাবি, মাসের শুরুতে কোনো কাজ নেই, মাসের লাস্ট 15 দিনে যে পরিমাণ কাজ হয়েছে, পুরো মাসের টাকা চলে আসছে আমার। সো এইটা যে, এই যে রিজিক আমরা যেটা বলি, প্রত্যেকটা রিজিক কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। এবং আমাদের যে স্কিল বা এই যে ফ্রিল্যান্সিং যে রিজিক, এইটা যে একদমই প্র্যাকটিক্যাল, এটা আমি বুঝি, এটা আমি ফিল করি। সো আপনার লাইফে
আপনি একজনের দ্বারা কষ্ট পাইতেই পারেন। আমি কি পাই নাই? এই যে ফ্রিল্যান্সিং এ আসতে গিয়ে আমি বাপ্পি বসকে মাঝে, মাঝে বলতাম যে, "ভাই দেখেন আমাকে নিয়ে এই কথা বলল।" বাপ্পি বস বলতো যে, "ধুর বাল ভুলে যা তো বাল করতেছিস নাকি?" এইভাবে বলতো। ওইসব নিয়ে তোর মাথা ব্যথা কা সব ফেলে দে। গালি দিয়ে আমাকে বোঝাইতো। আমি বললাম, "না ভাই আমার কষ্ট লাগে। এভাবে কেন বলতেছে?" আমাকে সাহস দিত। আমি বকে দিবনি, বাদ দে। ভুলে যা। আমার প্রত্যেকটা মানুষের স্ক্রিনশট আছে। আজ থেকে ১ বছর আগেও যে মানুষগুলো আমাকে নিয়ে কথা বলতো, পিছনে, পিছনে আমি যে একটু বেশি কথা বলতাম, আমি একটু গ্রুপে অ্যাক্টিভ বেশি থাকতাম, এটা নিয়ে অনেক কথা হইতো। পিছনে গিয়ে আরেকজন কথা হতো। 'প্রথম আলোতে' যখন আমাকে নিয়ে নিউজ হইলো, তখন দেখবেন যে ওখানে অনেক কমেন্ট। অথচ ইনবক্সে এসে দেখবেন যে, "ওরে ভাই আমি আপনার বড় আপনাকে দ্বারা অনুপ্রাণিত পাই।" কিন্তু পাবলিকলি যাই দেখবেন যে এরকম একটা কমেন্ট করে। ওইগুলা প্রত্যেকটা স্ক্রিনশট আমার কাছে আছে। এই স্ক্রিনশট গুলা এইজন্য রেখে দেওয়া না যে আমি তাকে জবাব দিব। বাট আমি নিজের কাছে নিজেকে একটা জেদের জায়গা তৈরি করে নিতাম। যে না এইগুলা আমার একটা মোটিভেশন। আমার একটা কাজের জায়গা। আমাদের কমিউনিটি মেম্বার আপনারা চিনেন। এমন অনেক মানুষ আছে যারা আমাকে নিয়ে কথা বলছে। অনেক আছে। বাট আমি কখনো ওইগুলো পাত্তা দেই না। কষ্ট পাইতাম। বাপ্পি ভাইকে বলতাম। একমাত্র বাপ্পি ভাইকে বলতাম। তাও সবকিছু বলি নাই। কিছু মানুষের কথা বলতাম। বাট ওইগুলা নিয়ে আমি কখনো কষ্ট পাইলেও আমি কখনো ওপেনলি এগুলো বলি নাই। বাট আমি ওইগুলা দেখাই দিছি। আমার নিজের কাছে নিজে স্যাটিসফাইড। তারা এখন কিন্তু কথা বলতে পারে না। আপনি যখন একটা গ্রুপে পোস্ট করবেন, আপনি যখন একটা পজিটিভ কিছু নিয়ে আসার চেষ্টা করবেন, আপনার শত্রু বেড়ে যাবে। আপনাকে নিয়ে সমালোচনা তৈরি হবে। এটা স্বাভাবিক। এটা হবেই। বাট এইগুলা নিয়ে যদি আপনি বেশি হতাশ হয়ে যান, তাহলে সমস্যা। কষ্ট পাইছেন ঠিক আছে, ওটা মোটিভেশন নেন। আমার Google Drive একটা ফোল্ডারই আছে মোটিভেশন বলে। ওই মোটিভেশন ফোল্ডারে জাস্ট ওই স্ক্রিনশট গুলো রাখা। আমাকে নিয়ে কে কটু কথা বলছে, আমাকে নিয়ে কে নেগেটিভ ইমপ্যাক্ট করছে, ইয়া করছে। এগুলো আমি কাজের দ্বারা প্রমাণ করব। আমি করেও দেখাইছি। তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ? সো এই হচ্ছে বিষয়। আর ভাই আরেকটু দোয়া রাখবেন চলুক আমার ভাই, জন্য। শেষ আর হোক। আশা করি যে না না আমি আপনারা আপনারা থাকেন, আমি বিদায় নিচ্ছি আরকি। সবাই ভালো থাকেন, হ্যাঁ? ওকে বস, আপনিও ভালো ঠিক আছে। থাকেন। কথা বলো না। আচ্ছা ঠিক আছে বস, আপনি ঠিক আছে বস, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।